তো দেখ, কোম্পানি লয়ের আমাদের দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আজকে আমরা কোম্পানি লয়ের 3 নম্বর চ্যাপ্টারটা পড়বো। কত নম্বর চ্যাপ্টার পড়বো? 3 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কি? দেখ লেখা আছে, দেখ বোর্ডে লেখা আছে। কি লেখা আছে চ্যাপ্টারের নাম? বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টরস বলতে পারিস, বা দেখবি কারোর বইতে লেখা থাকবে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো এই জিনিসটা কি? বোর্ড অফ ডিরেক্টর জিনিসটা কি? আমরা তো শুনেছি ডিরেক্টর, তো নাম শুনেইছি না, ডিরেক্টর। সেই জিনিসটা বলবো। আগে জানি ডিরেক্টর জিনিসটা কি। আমরা আগের চ্যাপ্টারে কি শিখলাম? কোম্পানি। কোম্পানির কি বললাম বল? ইনকর্পোরেশন অফ এ কোম্পানি। কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল, তাই না? ধর একটা কোম্পানি যখন তৈরি হয়, ওকে কি করতে হবে? টাকা জোগাড় করতে হয়। কোম্পানি তার টাকা জোগাড় করে কি করে? মার্কেটে পাবলিককে শেয়ার ইস্যু করে। কি? কোম্পানি মার্কেটে শেয়ার ছাড়ে, সেই শেয়ার পাবলিক কেনে, তারপর কোম্পানির কাছে প্রচুর টাকা আসে, তারপরে তো কোম্পানি চলে। ঠিক আছে, তো কি করতে হবে? কোম্পানি তার সোর্সেস অফ ক্যাপিটাল কি? মার্কেটে শেয়ার ইস্যু করে। তাহলে শেয়ার কারা কিনবে? পাবলিক শেয়ার কিনবে। তার যারা শেয়ার কেনে তারা কি হয়? কোম্পানির মালিক। আর কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার। কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানির মালিক, তাহলে কোম্পানি চালাবে কে? কোম্পানি। প্রশ্ন ওঠে কোম্পানিটা চালাবে কে? এতদিন তোরা কি শিখছি স্যার? মানে এতদিন তোরা কি বলতি? যদি এক মালিকানা কারবার হতো, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে যে মালিক একজন সেই বিজনেস চালাতো। পার্টনারশিপ বিজনেসে মালিক পার্টনাররা পার্টনার বিজনেস চালাতো। কিন্তু কোম্পানির মালিক কজন? প্রচুর লোক কোম্পানি, মানে লাখ লাখ কোটি কোটি লোক মালিক। তাহলে কি কোটি কোটি লোক কি কোম্পানি চালাতে পারবে? চিন্তা ভাবনা কর। ধর টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানির মালিক কিন্তু বহু লোক। তা সবাই কি কোম্পানি চালাতে পারে? কোম্পানি সবাই চালায়। কোম্পানি কারা চালায়? কোম্পানি চালায় ডিরেক্টররা। স্যার ডিরেক্টরদের কে নিয়ে আসবে? ডিরেক্টররা কিভাবে অ্যাপয়েন্ট হবে কোম্পানিতে? এইগুলোই শিখবো। ডিরেক্টররা কিভাবে অ্যাপয়েন্ট করবে। দেখ, তাহলে কোম্পানি চালায় কে? কি বললাম? কোম্পানি কারা চালায়? কোম্পানি ডিরেক্টররা চালায়। কোম্পানি, দেখ, কোম্পানির মালিক কাকে বলে? মালিক কাকে বলে? কোম্পানি যারা শেয়ার কেনে সেই হচ্ছে কোম্পানি মালিক। আজকে আমি টাটা কোম্পানির শেয়ার কিনলাম, সাপোজ দুটো শেয়ার কিনলাম টাটা, আমি টাটা কোম্পানির মালিক। ঠিক আছে, তো তাহলে আমি কোম্পানি চালাতে পারবো না। কোম্পানি চালাবে কারা? কোম্পানি চালাবে কোম্পানির ডিরেক্টররা কোম্পানি চালায়। তাহলে ডিরেক্টর কি করে হবে? কোম্পানি ডিরেক্টর কি করে তৈরি হয়? কোম্পানির যারা, কি বললাম বল? আমি ভালো উদাহরণ বলি, এক্ষুনি বুঝিয়ে যাবি। এই যে আমাদের দেশ কারা চালায়? আমাদের দেশ কারা চালায়? নেতা মন্ত্রীরা চালায়। নেতা মন্ত্রীরা চালায় নাকি আমরা চালাই? আমরা চালাই না নেতা মন্ত্রীরা চালায়? স্যার নেতা মন্ত্রীরা চালায়। তাহলে ওরা নেতা মন্ত্রী সিলেক্ট কারা করে? আমরা করি। তাহলে আমরা ভোট দিই বলেই তো আমরা ভোট দিই, ওরা ভোটে যেতে, কি ভোটে যেতে, তারপর ওরা দেশ চালায়। তেমনি তেমনি ডিরেক্টর কি করে নির্বাচন হয়? কোম্পানির শেয়ার কেনে কারা? কোম্পানি শেয়ার কেনে, কোম্পানি যারা শেয়ার কেনে তাদের কোম্পানির মালিক বলে, এবং ওরা শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানিতেও একটা ভোট হয়। কোম্পানিতেও ভোট হয়। কারা ভোট দেবে? শেয়ার হোল্ডাররা ভোট দেবে। ঠিক আছে, শেয়ার হোল্ডারদের ভোট দেবে, ভোট দিয়ে যে জিতবে সেই কোম্পানি চালাবে। অর্থাৎ এরা এইভাবেই ডিরেক্টর তৈরি হয়। ডিরেক্টর কিভাবে তৈরি হয়? ডিরেক্টর কারা তৈরি করে? কোম্পানির শেয়ার হোল্ডাররা তৈরি করে, ভোট দিয়ে। ভোটের মাধ্যমে ডিরেক্টর তৈরি হয়। কিছু বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তো এখানে কি বলেছে দেখ, লেখা আছে কোম্পানি থেকে শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার, সাম মেম্বার অফ ডিরেক্টর। ঠিক আছে, সমস্ত শেয়ার হোল্ডার কি ডিরেক্টর হয় না? সমস্ত শেয়ার হোল্ডারের মধ্যে কিছু মেম্বার ডিরেক্টর হয়, যার মধ্যে কোয়ালিটি থাকে। ঠিক আছে, তো এই বলেছে। আমরা পড়বো, মিনিং পড়বো, ডিরেক্টর মানে কি। কি লিখেছে? ডিরেক্টর অফ আ কোম্পানি। কোন কোম্পানির যে ডিরেক্টর হবে ইজ আ পার্সন। ডিরেক্টর কে হবে? ডিরেক্টর তো একজন পার্সনই হবে, হ্যাঁ কি না? ডিরেক্টর তো একজন পার্সনই হবে। ডিরেক্টর হচ্ছে একজন পার্সন, ইলেক্টেড। নাম শুনেছিস? ইলেক্টেড মানে কি? ভোটে জিতবে। ভোটে জিতবে, ইলেক্টেড বাই দা শেয়ার হোল্ডার। ভোট দেবে কে? ভোটটা দেবে কে? বুঝলি? ইলেক্টেড বাই দা শেয়ার হোল্ডার ফর ম্যানেজিং দা অ্যাফেয়ার্স অফ দা কোম্পানি। মানে ভোট দেবে, শেয়ার হোল্ডাররা ভোট দেবে, ভোট দিয়ে জেতাবে। যে ভোটে দাঁড়াবে তাকে জেতাবে। ও জিতলো, জেতার পর ও ডিরেক্টর নির্বাচিত হলো, তারপর কোম্পানি চালাবে। তারপর ও কোম্পানি চালাবে। তাই লিখেছে। কি বলছে দেখ, ম্যানেজিং দা অ্যাফেয়ার্স অফ দা কোম্পানি। ঠিক আছে, অ্যাজ পার দা মোয়া আগে পড়েছি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড এওএ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি। এটাই হচ্ছে ডিরেক্টর। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিরেক্টর। ঠিক আছে, বোঝা গেল ডিরেক্টর কি? তোদের বইতে লিখেছে। তোদের বইতে কি লিখেছে জানিস ডিরেক্টর কাকে বলে? ওই যেটা বললাম সেটাই লিখেছে। কি লিখে? তোর বইয়ের কথাটা বলে দিচ্ছি। বলছে যেসব ব্যক্তি মানে কি?
যে সমস্ত পার্সন, যে সমস্ত মেম্বার, ঠিক আছে, যে সমস্ত মেম্বারদের মাধ্যমে কোম্পানি তার কাজকর্ম সম্পন্ন করে। ডিরেক্টর কারা? টাটা কোম্পানি, টাটা কোম্পানির ডিরেক্টর আছে। টাটা কোম্পানির যে সমস্ত কাজকর্ম যারা করে, অফিসিয়াল কাজ যারা করে তাদের ডিরেক্টর বলে, ঠিক আছে। তো কাজকর্ম যেমন তুই যদি আজকে একটা দোকান খুলিস, তাহলে দোকানে কাজ করবে কে? তুই খুলবি, তুই মালিক। তাহলে কোম্পানির কাজ করবে কোম্পানির ডিরেক্টররা কাজ করে, কোম্পানির মালিকরা না। মালিক তো শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে ডিরেক্টর নিয়ে আসবে, ডিরেক্টররা কোম্পানির কাজ করবে। ডেফিনেশন কি বলছে দেখ, পরীক্ষায় এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলবে যে ডিরেক্টর কত নম্বর ধারায় বলা আছে, কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে, তুই কি বলবি? কোম্পানি অ্যাক্টের 2 নম্বর ধারায় সেকশন 2 ক্লজ, সেকশন 2 ক্লজ 34 দেখ লেখা আছে, অ্যাজ পার সেকশন 2 ক্লজ 34 এ ডিরেক্টরের কথা উল্লেখ আছে। কি বলেছে? ডিরেক্টর মিন্স, এইমাত্র বললাম ডিরেক্টর, এতক্ষণ ধরে বোঝালাম, এটা ইংলিশে লেখা আছে। ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর অ্যাপয়েন্টেড টু দ্য বোর্ড অফ আ কোম্পানি, কি বলেছে? টু দ্য বোর্ড অফ আ কোম্পানি। This definition of a director does not provide any guidance on function of the director. তো বলছে এই যে ডেফিনেশনটা দেয়া আছে, ডিরেক্টরের যে ডেফিনেশনটা দেয়া হয়েছে, does not provide any guidance, ঠিক আছে, কোনো গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে না অন ফাংশন অফ দ্য ডিরেক্টর, ডিরেক্টরের যে ফাংশন তার মধ্যে বুঝতে পারলি, এই ফাংশনটা প্রোভাইড করা হচ্ছে না। আবার বলছি, এই ডিরেক্টরের যে ডেফিনেশন দেয়া হয়েছে, ঠিক আছে, ডাজ নট প্রোভাইড এনি গাইডেন্স, কোনো গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে না ডিরেক্টরের যে ফাংশন আছে, ঠিক আছে। তো তো এখানে তোকে বলে দিয়েছে, তাহলে আমার কথাটা বোঝা গেল ডিরেক্টর কাকে বলে। পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কি এখনো পর্যন্ত, ডিরেক্টর কোন ধারায় লেখা আছে, হয়ে গেল স্যার, বলে বুঝতে পেরেছি। ডিরেক্টর কাকে বলে তোকে দিতে পারে, তখন কি বলবি? ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর, ডিরেক্টর কি? ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর অ্যাপয়েন্টেড টু দ্য বোর্ড অফ আ কোম্পানি, ঠিক আছে, এটাই বলেছে ডিরেক্টরের মিন্স। এটা তোর বইতে লেখা আছে, তোদের বইতে সুন্দরভাবে লিখেছে ডিরেক্টর কাকে বলে। বলে ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর অ্যাপয়েন্টেড টু দ্য বোর্ড অফ এ কোম্পানি, এটা লেখা আছে ইংলিশে তোর বইতে। এবার বলছে ডিরেক্টরের বাংলাটা যদি বলি, যদি বুঝতে অসুবিধা হয়, ডিরেক্টর হলো কোম্পানির বোর্ডের কাজে নিযুক্ত একজন পরিচালক, এটা লিখেছে তোর বইতে। তোর বইতে লিখেছে কি, ডিরেক্টর কাকে বলে? ডিরেক্টর হচ্ছে কোম্পানির বোর্ড, কোম্পানির বোর্ড মানে আরে বোর্ড অফ কোম্পানি, লেখা আছে না? কি লেখা আছে? ডিরেক্টর মিন্স কি? ডিরেক্টর অ্যাপয়েন্টেড, ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হবে, কোথায় অ্যাপয়েন্ট করা হবে? টু দ্য বোর্ড অফ এ কোম্পানি, বোর্ড অফ কোম্পানিতে ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হবে, এটাই লিখেছে তোর বইতে। তোর বইতে এটাই লিখেছে। তারপর তোর বইতে সুন্দর সুন্দর কথা লিখেছে, এটা বলে দিচ্ছি। বলছে কোন পার্সন, কি বলেছে? কোন পার্সন যদি কোম্পানি ডিরেক্টর হিসেবে, ঠিক আছে, বলছে কোন পার্সন কোম্পানির পরিচালক হিসেবে নিয়োজিত হবেন না যতক্ষণ না পর্যন্ত তাকে ডিআইএন দেয়া আছে। লাইনের মানে, কোম্পানি ডিরেক্টর ততক্ষণ পর্যন্তই হতে পারবি না যতক্ষণ না পর্যন্ত তোর কাছে ডিআইএন আছে। আমি আগের ক্লাসে বলছিলাম, সেকেন্ড ক্লাসে, ডিআইএন এর ফুল ফর্ম কি ছিল? ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। যতক্ষণ না পর্যন্ত তোর কাছে ডিন নাম্বার আসছে ততক্ষণ কোম্পানি ডিরেক্টর হতে পারবে না। তাহলে কোম্পানি ডিরেক্টর হতে গেলে তোর কাছে কি লাগবে বল? ডিরেক্টর হতে গেলে কি লাগে? ডিন লাগে, ডিন। পরীক্ষা এমসিকিউ দেয়, ডিনের ফুল ফর্ম বলো, ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে ডিন না পেলে তুই কোম্পানি ডিরেক্টর হতে পারবি না, এই বলেছে। তারপর একটা সেকশন 2 ক্লজ 10 পরবর্তী সময় লেখা আছে, দেখ এটা লেখা আছে, সেকশন পরে লেখা আছে, এটা তো বইতে আগেই বলেছে। সেকশন 2 ক্লজ 10 এ কি বলা আছে, ঠিক আছে, এটা এখানে লিখেছে সেকশন 2 ক্লজ 10, আমি বলেছি সেকশন 2 ক্লজ 10 এ কি বলেছে। সেকশন 2 ক্লজ 10 এ বোর্ড অফ ডিরেক্টরের কথা বলা আছে। কার কথা বলা আছে বল? সেকশন বল। এই যে সেকশন 2 ক্লজ 10, সেকশন 2 পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, বলো সেকশন 2 ক্লজ 10 এ কার উল্লেখ আছে? বলতে হবে বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর। বারবার বলছি সেকশন 2 ক্লজ 10 এ কার উল্লেখ আছে? বোর্ড অফ ডিরেক্টর। বারবার বলছি স্যার বোর্ড অফ ডিরেক্টর কি করে হয়? অনেকগুলো ডিরেক্টর আছে, সবগুলো ডিরেক্টর নিয়ে তৈরি করা বোর্ড অফ ডিরেক্টর। পড় না, এখানে দেখ লেখা আছে, কি লেখা আছে দেখ, এই দেখ কি লেখা আছে। আমি এই লাইনটা পরে পড়বো। আমার এখন টার্গেট কি স্যার, বোর্ড অফ ডিরেক্টরস কাকে বলে আপনি এটা একটু বলে দিন। বোর্ড অফ ডিরেক্টরস কাকে বলে? দেখ লেখা আছে, এই দেখ কি লেখা আছে, অ্যাজ পার্ট সেকশন 2 ক্লজ 10 বলছে বোর্ড অফ ডিরেক্টরস ইন রিলেশন টু আ কোম্পানি, ইন রিলেশন টু আ কোম্পানি, কোম্পানির সঙ্গে রিলেশন আছে, ঠিক আছে, মিন্স দা কালেকটিভ বডি অফ দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। কোম্পানির যতজন ডিরেক্টর আছে ওদের ডিরেক্টরদের নিয়ে একটা বোর্ড তৈরি করা হয়, তাকে বলে বোর্ড অফ ডিরেক্টরস। তোর বইতে সুন্দরভাবে এটা লিখেছে, কি বলছে কোম্পানির ক্ষেত্রে, কি বলেছে কোম্পানির ক্ষেত্রে পরিচালক মণ্ডল বা বোর্ড হলো পরিচালকদের নিয়ে সম্মিলিত দল। বাংলাটা শুনতে কেমন লাগলো? আমি পাতি কথা বলেছি, বোর্ড অফ ডিরেক্টরস কি?
কোম্পানির মধ্যে অনেক ডিরেক্টর থাকে, ডিরেক্টরদের নিয়ে যে একটা বোর্ড তৈরি করে তাকে বলে বোর্ড অফ ডিরেক্টরস। কত সেকশনে বলে? সেকশন 2+10। ঠিক আছে তো, এই বলেছে। তাহলে এখনো পর্যন্ত আমরা যা বুঝলাম ডিরেক্টর সম্পর্কে কি কি বলেছে, এখানে দেখ 4টে পয়েন্ট বেরিয়ে এসছে। কি কি পয়েন্ট বেরিয়েছে ডিরেক্টর থেকে? বলছে ডিরেক্টর, বল ডিরেক্টরদের কারা নিয়োগ করে? এইমাত্র বলেছিলাম ভোট হবে। ভোট হবে কি রে, কোম্পানির মধ্যে একটা ভোট হবে। ভোট কারা দেবে? শেয়ার হোল্ডাররা ভোট দেবে। তাহলে ডিরেক্টরদের কারা নির্বাচন করে? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডার, এই আমাদের দেশে যে নেতা মন্ত্রী হয়েছে হয় যে, তাদের কে নির্বাচন করে? আমরা জনগণ তৈরি করি, যারা ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে কোম্পানির, তাহলে কি ডিরেক্টর কারা ইলেক্ট করবে? ডিরেক্টরকে কারা নির্বাচন করবে? শেয়ার হোল্ডাররা। এটা মাথায় রাখতে হবে। তারপর কি বলেছে? ডিরেক্টর কারা হতে পারবে? যাদের কাছে ডিন আছে তারাই ডিরেক্টর হতে পারবে। ডিন না থাকলে ডিরেক্টর হতে পারবে না, স্যার হতে পারবে না। তাহলে বলেছে ডিরেক্টর কোম্পানির বোর্ডে নিযুক্ত একজন ব্যক্তি। ডিরেক্টর কে? ডিরেক্টরটা কে? কোম্পানির বোর্ডে নিযুক্ত একজন ব্যক্তি। আর কি বলেছে? ডিরেক্টর হলো এমন একজন ব্যক্তি যা কিনা কোম্পানি পরিচালনার জন্য যার উপর দায়িত্ব দেওয়া হয়। তাহলে ডিরেক্টর কে? ডিরেক্টর হচ্ছে এমন একজন পার্সন যে কিনা পুরোপুরি কোম্পানি চালাবে। এখন তোর মানে প্রশ্ন হলো, স্যার ডিরেক্টর যদি কোনো ভুল কাজ করে, আমাদের দেশে যে সরকার যারা ওই নেতা মন্ত্রী আছে, ও যদি কোনো ভুল কাজ করে তাহলে ও শাস্তি হয় কি হয় না? বল, শাস্তি তো হয়। ও শাস্তি হয় কি করে? পরবর্তী সময় ভোটে আর ওকে জেতাবে না। ঠিক আছে তো, তেমনি ডিরেক্টর যদি কোনো ভুল কাজ করে, আমাদের যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট আছে 2013 অনুযায়ী, ও শাস্তি পাবে যদি কোনো ভুল কাজ করে। ঠিক আছে তো, তাহলে এত অবধি বুঝতে পারলি? এবার বলেছে একটা কোশ্চেন, হু ক্যান বি ডিরেক্টর? কে ডিরেক্টর হতে পারে? কে ডিরেক্টর হতে পারে? বলছে ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী 149 ধারা অনুযায়ী কেবলমাত্র ইন্ডিভিজুয়ালরাই ডিরেক্টর হতে পারে। দেখ এখানে লিখেছে 149, দেখ 149 আন্ডার সেকশন কি বলেছে? বলছে as per section 149 of the Companies Act 2013 every company shall have a board of directors। ঠিক আছে, প্রতিটা কোম্পানিরই বোর্ড অফ ডিরেক্টরস আছে। ঠিক আছে, shall have a board of directors। এখানে বলেছে সেকশন 149 অনুযায়ী সমস্ত ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হতে পারে। কি বলেছে? 149 এ কি বলা আছে? সমস্ত ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হতে পারে। ইন্ডিভিজুয়াল, ভালো করে, ইন্ডিভিজুয়াল মানে কি? তুই একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল, সমস্ত ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হতে পারেন। তবে কি বলছে? ভালো করে শোন, এখানে একটা কথা বলেছে। বলছে যে কোন বডি কর্পোরেট, ঠিক আছে, কোন বডি কর্পোরেট হতে পারবে না। কোন বডি কর্পোরেট, তারপর অ্যাসোসিয়েশন বা ফার্ম, এরা ডিরেক্টর হতে পারবে না। তাহলে কি কারা কারা ডিরেক্টর হতে পারবে না? এটা মাথায় রাখ। বডি কর্পোরেট ডিরেক্টর হতে পারে না, অ্যাসোসিয়েশন ডিরেক্টর হতে পারে না, ফার্ম ডিরেক্টর হতে পারবে না। ঠিক আছে তো, এটা বলেছে। আর কি বলেছে? কোম্পানির ডিরেক্টর হতে গেলে এইমাত্র বললাম কি লাগে? দিন লাগবে। কোম্পানির ডিরেক্টর হতে কি লাগবে? স্যার দিন লাগবে। আর এই নাম্বারটা পাবি কি করে? আগের চ্যাপ্টারে শিখেছি দিন কি করে পাওয়া যায়। দিন পাওয়ার জন্য অনলাইন অফলাইন অ্যাপ্লাই করতে হয় বলেছিলাম। বলছে দিন পেতে গেলে কোম্পানি আইনের 153 নম্বর ধারা অনুযায়ী, দিন পেতে গেলে কোম্পানি আইনের 153 নম্বর ধারা অনুযায়ী যার দিনের ইচ্ছা আছে তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে। তাহলে কি বললাম? দিন পেতে গেলে কত নম্বর ধারায়? তোকে 153 নম্বর ধারা অনুযায়ী, যার তোর যদি দিনের ইচ্ছা থাকে, তোর যদি দিন পেতে চাস, তাহলে 153 নম্বর ধারা অনুযায়ী 153 অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দিন পেতে গেলে কোথায় অ্যাপ্লাই করতে হবে? কার কাছে অ্যাপ্লাই করতে হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। কোন ধারায় বলা আছে? 153 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে তো, এবার একটা ফর্ম ফিল আপ করতে হবে। একটা কি? এটা পেতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা ফর্ম ফিল আপ হয়, ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফি দিতে হবে। ঠিক আছে তো, এবার যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে পাবে? 1 মাসের মধ্যে পেয়ে যাবে। অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যে ও দিন পেয়ে যাবে। ঠিক আছে তো, এবার একটা কোশ্চেন বলছে পানিশমেন্ট ফর হ্যাভিং মোর দ্যান রিকোয়ার্ড দিন। ঠিক আছে, বলছে একাধিক দিন পাওয়া পরিচালকের ক্ষেত্রে জরিমানা। কি কি জরিমানা হতে পারে? ঠিক আছে, বলছে কোন ব্যক্তি যদি অনেকগুলো দিন পেয়ে যায়, কোন ব্যক্তি, কোন পার্সন যদি অনেকগুলো দিন পেয়ে যায়, তাহলে ওর কি শাস্তি হতে পারে? অনেকগুলো দিন পেয়ে গেলে কি কি শাস্তি হতে পারে? বলছে 159 নম্বর ধারা অনুযায়ী ওই ব্যক্তি 6 মাস পর্যন্ত হাজতবাস হতে পারে। তাহলে অনেকগুলো দিন পেয়ে গেলে কি হতে পারে? 159 নম্বর ধারা অনুযায়ী 6 মাস পর্যন্ত জেল, হাজতবাস মানে জেল হতে পারে। আর কি হতে পারে? অথবা, মানে আমি জেলে যাব না, তাহলে কি হতে পারে? অথবা 50,000 টাকা ফাইন, 50,000 ফাইন। তাহলে বুঝতে পারলি? তাহলে কি এটা মনে রাখা? দেখ এই টার্মটা মনে রাখার সুবিধা। তো তোর যদি অনেকগুলো দিন থাকে কোনো পার্সনের, তাহলে কি হতে পারে? শাস্তি কি হতে পারে?
6 মাস জেল, তাই তো? 6 মাস জেল, 50,000, জেল না গেলে 50,000 টাকা জরিমানা, মানে ফাইন। এর পরেও যদি তিনি রুল না মানে তাহলে কি হতে পারে? প্রতিদিন এক্সট্রা 500 টাকা করে ফি দিতে হবে, জরিমানা দিতে হবে, ঠিক আছে, ফাইন দিতে হবে, এই বলেছে। তাহলে এই বলেছে, এত অবধি বুঝতে পারলি ব্যাপারটা, গল্পটা। দেখ এইগুলো কিছুই না, তোকে দেখ এমসিকিউ আমি তোকে দিয়ে দেবো, তুই পড়তে পারবি, কিন্তু এই জিনিসগুলো জানার পর এমসিকিউ পড়তে ইজি হয়ে যাবে, এমসিকিউ ইজি হবে, অত বেশি পড়তে হবে, টাইম দিতে হবে না, ঠিক আছে তো? এবার দেখ আমি কি কি পড়াইনি স্যার, আপনি এই প্যারাটা আর এই প্যারাটা পড়াননি, পড়াচ্ছি এবার। মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, এগুলো স্যার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, পাবলিক কোম্পানির ক্ষেত্রে কতজন লাগে ডিরেক্টর, মিনিমাম কজন লাগবে পাবলিক কোম্পানির ক্ষেত্রে? দেখ এখানে পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 3 জন লাগবে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে দেখ, মনে করার চেষ্টা কর, খুব সম্ভবত ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম না প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানির পার্থক্য, ঘরোয়া কোম্পানি আর সার্বজনীন কোম্পানির পার্থক্য, লেখা ছিল ডিরেক্টর কোন কোম্পানিতে কতজন ডিরেক্টর মিনিমাম লাগে। বলেছে কি পাবলিক কোম্পানিতে মিনিমাম 3 জন লাগে আর প্রাইভেটে 2 জন লাগে। মনে রাখবি কিন্তু মনে রাখতে হবে পাবলিকে কজন লাগে, পাবলিকে বেশি প্রাইভেটে কম, পাবলিকে 3 আর প্রাইভেটে 2। আর ওপিসি, স্যার ওপিসি পড়াইনি, ওপিসির ফুল ফর্ম কি ছিল? 1 ও ফর 1, পি ফর পার্সন কোম্পানি। ওপিসির ফুল ফর্ম ছিল 1% কোম্পানি, কজন লাগবে? আরে নামই তো বলছে 1%, তো 1% কজন ডিরেক্টর লাগবে? একজনই লাগবে। এবার কি বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর, কি লেখা আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর, এটা তো মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর। বল কি কি বললাম? মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, ওপিসির ক্ষেত্রে কজন লাগে? একজন, পাবলিকের ক্ষেত্রে কজন লাগবে? 3 জন, 3 জন, মনে রাখা সুবিধা। আরে পাবলিক আর প্রাইভেট বড় কে হয়? পাবলিকই বড় নাকি প্রাইভেট বড়? পাবলিক বড়, তো পাবলিকে 3, প্রাইভেটে 2, ঠিক আছে তো? তারপর কি বলে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর বলতে ফর অল ক্লাসেস, এটা ক্লাস লেখা है, ফর অল ক্লাসেস অফ কোম্পানি, ঠিক আছে, অল ক্লাসেস অফ কোম্পানি 15 ডিরেক্টর। তার ম্যাক্সিমাম ডিরেক্টর কজন লাগছে? 15 ডিরেক্টর। কজন ডিরেক্টর লাগে ম্যাক্সিমাম? কজন ডিরেক্টর লাগে? ম্যাক্সিমাম 15 জন ডিরেক্টর, ঠিক আছে তো? আর কোম্পানি মে অ্যাপয়েন্ট মোর দ্যান 15, তুমি যদি কোম্পানিতে ডিরেক্টর 15 জনের বেশি নিয়ে আসতে চাও তাহলে কি করতে হবে? স্পেশাল রেজুলেশন, দেখ আফটার পাসিং আ স্পেশাল রেজুলেশন, তোমাকে একটা স্পেশাল রেজুলেশন পাস করতে হবে। তাহলে কি বল, মিনিমাম ডিরেক্টর পড়লাম, এখনো পর্যন্ত কি কি ইম্পর্টেন্ট পেলাম? এখানে অনেক এমসিকিউ ইম্পর্টেন্ট বেরিয়ে আসে। কি কি এমসিকিউ ইম্পর্টেন্ট বেরিয়ে আসতে পারে? তোকে পরীক্ষায় কি বলতে পারে? বলবে ডিরেক্টর কত নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে? বলবে ডিরেক্টর বলতে কি বোঝো? বললো ডিরেক্টর বলতে কি বোঝো, ওই একটা পয়েন্ট দিয়ে দিল, তখন তোকে লিখতে হবে, অপশন চুজ করতে হবে। তারপর কি বলতে পারে? বলতে পারে যে এই যে বলতে পারে মিনিমাম, তোকে এরকম ভাবে বলবে না, মিনিমাম ডিরেক্টর বলবে না, বলে বলো পাবলিক কোম্পানি ক্ষেত্রে মিনিমাম ডিরেক্টর কজন লাগে, 1% এর মিনিমাম ডিরেক্টর কতজন লাগে, ঠিক আছে তো? প্রাইভেটের মিনিমাম ডিরেক্টর কজন লাগে। তারা বলতে পারে ম্যাক্সিমাম ডিরেক্টর কত, তোকে বলতে পারে একটা কোম্পানির ম্যাক্সিমাম ডিরেক্টর কত হতে পারে? 15 জন, তুই বললি। আচ্ছা যদি বলে যে 15 জনের বেশি ডিরেক্টর করতে গেলে কি পাস করতে হবে? তোকে স্পেশাল রেজুলেশন পাস করতে হবে। তো এইগুলো তোকে জিজ্ঞাসা করতে পারে। তারা বলতে পারে বোর্ড অফ ডিরেক্টর কোন সেকশনে বলা আছে, 149 এ কি বলেছে, বলতে পারে সেকশন 2 ক্লজ 10 এ কি বলা আছে। তো এই জিনিসগুলো সব তোকে জানতে হবে, এরকম ভাবেই তোর কোশ্চেন সেট হয়। তো এই জিনিসগুলো বললাম, এটা দেখে নে এত অবধি। দেখ আজকে কি পড়াবো লয়ের, ঠিক আছে, যে আমাদের চ্যাপ্টার চলছিল বোর্ড অফ ডিরেক্টরস মানে অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, কোম্পানির। সেখানে যে কোশ্চেনটা করাবো আজকে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টরের যে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে, তার মোডগুলো কি কি, কিভাবে ডিরেক্টরদের অ্যাপয়েন্ট করা হইতে পারে, ঠিক আছে তো? দেখ কি বলছে, দেয়ার আর মোডস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে যে ডিরেক্টরদের যে অ্যাপয়েন্ট করা তার মোডগুলো কি কি, জাস্ট একটু রিড করতে হবে, ততটুকুই পড়তে হবে এমসিকিউর জন্য যতটা দরকার, ঠিক আছে? এই যে এখানে যে পয়েন্টগুলো লিখেছি এর কিন্তু কোনো অ্যানালাইসিস করছি না, এমসিকিউর জন্য ঠিক যতটা দরকার ততটাই পড়ছি। তাহলে একটা পয়েন্ট কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর। তাহলে ফার্স্ট ডিরেক্টর যে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার সেকশনটা কি আছে, দেখ সেকশন লেখা আছে 152 ক্লজ 1, 152 ক্লজ 1। তারপর রিঅ্যাপয়েন্টমেন্ট মানে আবার পুনরায় অ্যাপয়েন্ট করা হচ্ছে কাকে? অফ রিটায়ারিং ডিরেক্টর, যেই ডিরেক্টর কোম্পানি থেকে রিটায়ার করে গেছে তাকে আবার পুনরায় অ্যাপয়েন্ট করা হচ্ছে, বলছে রিঅ্যাপয়েন্টমেন্ট অফ রিটায়ারিং ডিরেক্টর। সেকশন কি আছে? সেকশন 152 ক্লজ 6, ঠিক আছে তো, সাব ক্লজ A। তারপর কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ এ পারসন, ঠিক আছে, আমি কোনো একটা পারসনকে অ্যাপয়েন্ট করছি আদার দ্যান রিটায়ারিং ডিরেক্টর, রিটায়ারিং ডিরেক্টর নয় এমন কোন পারসনকে অ্যাপয়েন্ট করছি। সেকশন কি? 152 ক্লজ 6 সাব ক্লজ B। নেক্সট
অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কি বললাম? কোন ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করছি, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল বেসিসে করা হচ্ছে। এর সেকশন কি আছে? সেকশন 163। সব করা সেকশন পড়তে হবে। এখানে কি লেখা আছে? পর at least 2/3 of the total number of director, টোটাল নাম্বার অফ ডিরেক্টর যত আছে, টোটাল ডিরেক্টর যত আছে 2/3 অ্যাপয়েন্ট করা হচ্ছে। কি বললাম? টোটাল ডিরেক্টর যত আছে তার 2/3 অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, কোথায় বলা আছে এটা? ইন জেনারেল মিটিং, জেনারেল মিটিং এ করা হচ্ছে। তাহলে কি বললাম? টোটাল ডিরেক্টর যত আছে তার 2/3 অ্যাপয়েন্ট করা হচ্ছে। কোথায়? জেনারেল মিটিং এ, জেনারেল মিটিং এ। নেক্সট কি বলেছে দেখ, ওয়ান্স ইন এভরি 3 ইয়ার্স, এটা সারাক্ষণ হবে না, প্রতি 3 বছর অন্তর হতে পারে। ঠিক আছে, ওয়ান্স ইন এভরি 3 ইয়ার্স। নেক্সট কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ওমেন ডিরেক্টর। ওমেন ডিরেক্টর এখন বর্তমানে নতুন নিয়ম হয়ে গেছে কোম্পানিতে, যে কোনো কোম্পানি থেকে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে, ওমেন ডিরেক্টর। ঠিক আছে, তো দেখ কি লিখেছে, কোন সেকশনে বলা হয়? সেকশন 149, রিড উইথ রুল 3 অফ দ্য কোম্পানিজ অ্যাপয়েন্টমেন্ট এন্ড কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর রুলস 2014। আমাদের কোম্পানি এক কবে চালু হয়েছে? 2013 এ, কিন্তু এটা 2014 লিখেছে কেন? অ্যামেন্ড হয়েছে, অ্যামেন্ড, আইন চেঞ্জ করেছে। অ্যামেন্ড করা মানে আইনে কিছু চেঞ্জ করেছে। বলছে দ্য ফলোইং ক্লাস অফ কোম্পানিজ শ্যাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাট লিস্ট ওয়ান ওমেন ডিরেক্টর। বলছে দ্য ফলোইং ক্লাস অফ কোম্পানি, নিচে যে কোম্পানিগুলো কথা বলছে এই সমস্ত কোম্পানিতে অ্যাট লিস্ট একজন ওমেন ডিরেক্টর রাখতেই হবে। ঠিক আছে, তো তাহলে কি এভরি লিস্টেড কোম্পানি, যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেট লিস্টিং আছে এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে ওমেন ডিরেক্টর রাখতে হবে। আর কি দুই বলেছে? এভরি আদার পাবলিক কোম্পানি, আদার পাবলিক কোম্পানি। কি বলেছে? কন্ডিশনটা পর, বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল, বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল অফ রুপিস 100 crore অর মোর। ঠিক আছে, যে সমস্ত কোম্পানির, বলছে কি যে সমস্ত কোম্পানির পেড আপ শেয়ার ক্যাপিটাল, বুঝিস? যখন কোম্পানি যখন মার্কেটে ফর্ম হয়, ঠিক আছে, কোম্পানি যখন ফর্ম হয় তখন কি করে? পাবলিক তো শেয়ার কেনে, কোম্পানি কি করে? পাবলিকের থেকে টাকা নেয়, বদলে ওদের শেয়ার দেয়। এটাই কি পেড আপ শেয়ার ক্যাপিটাল? কি ইস্যু অফ শেয়ারে পড়েছিলাম তো, পেড আপ শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, কোম্পানি যখন ফর্ম হয় তখন কোম্পানির টাকা লাগবে, কোম্পানি কি করে টাকা জোগাড় করবে? মার্কেটে শেয়ার বেচে টাকা জোগাড় করবে। এটাই তো পেড আপ ক্যাপিটাল। তাই বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল যদি 100 crore বা তার বেশি হয়, নাম্বার 1। নাম্বার 2, টার্নওভার। টার্নওভার মানে কি? সেল, বছরে যে সেল হবে না সেটা 300 কোটি বা তার বেশি যদি হয়। ঠিক আছে, তো এটা বলেছে এভরি আদার পাবলিক। তাহলে কি বলতে পারলি? বর্তমানে প্রতিটা কোম্পানিতে, ঠিক আছে, তো প্রতিটা কোম্পানিতে তোর একজন করে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে, ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে, এটাই বলে দিয়েছে। এবার কি একটু লেখা আছে, এটা পড়ে নিবি। প্রোভাইডেড ডাটা কোম্পানি হুইচ হ্যাজ বিন ইনকর্পোরেটেড আন্ডার দ্য অ্যাক্ট and is covered under provision of second provision to subsection 1 of section 149 shall comply, ঠিক আছে, comply মানে মানতে হবে, with such provision with a period of 6 months from the date of incorporation। মানে যবে কোম্পানি ইনকর্পোরেট তার থেকে 6 মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। 6 নম্বর কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর। কাকে অ্যাপয়েন্ট করতে হবে? ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে। সেকশন কি? 149 সাবসেকশন 3। তো এই জিনিসগুলো বলেছে। আর এটা তো বুঝতে পেরেছে কি বলেছে? ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করাতে হবে। আর ইন্ডিয়ান রেসিডেন্ট আমরা এই 11 এ পড়েছিলাম না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পড়েছিলাম না। রেসিডেন্ট কাকে বলতো? প্রিভিয়াস ইয়ারে কম করে কতদিন থাকতে হবে? 182 ডেজ, 182 ডেজ অর মোর। এটাই বলেছে এখানে, এটাই বলেছে। বলছে একটা ফিনান্সিয়াল ইয়ারে ইন্ডিয়াতে কম করে 182 ডেজ থাকতে হবে। এটাই তো রেসিডেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে রেসিডেন্ট ডিরেক্টর। এটা বলেছে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট। এগুলো তাহলে কি করতে হবে? এগুলো তোকে রিড করতে হবে, সেকশন গুলো মনে রাখতে হবে। মানে ডিরেক্টর যে অ্যাপয়েন্ট করা হচ্ছে এইগুলো পড়ার পর এমসিকিউ পড়তে খুব সুবিধা হবে। তো এগুলো তোকে রিড করে নিতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারলি তো? এখান থেকে কি কি পয়েন্ট আছে, যেমন দেখ ওমেন ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করাতে হয়। কি কাকে অ্যাপয়েন্ট করাতে হবে? ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। এটা কোন সেকশনে বলেছে? সেকশন পড়ি। ওমেন ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করাতে হবে কোন সেকশনে বলা আছে। ঠিক আছে, তো তারপর বলেছে কি? বলছে দেখ, বারবার বলছি, অ্যাটলিস্ট একজন ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতেই হবে, অ্যাটলিস্ট ওয়ান। এটা কোন কোম্পানির ক্ষেত্রে? এভরি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। ঠিক আছে, এবং তার কন্ডিশন গুলো কি কি? আর এভরি আদার পাবলিক কোম্পানির ক্ষেত্রে করতে হবে। কন্ডিশন কি বলেছে? পেড আপ শেয়ার ক্যাপিটাল 100 কোটির বেশি হতে হবে, 100 কোটি বা তার বেশি। আর টার্নওভার কত হতে হবে? 300 কোটি বা তার বেশি। এই বলেছে। আর কি বলেছে? ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে কি কি বুঝতে পারলি বল? এমনি তোর মুখস্থ হয়ে যাবে। দেখ,
একজন ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। কজন ওমেন এখন বর্তমানে যে নিয়ম হয়েছে কোম্পানিতে, প্রতিটা কোম্পানিতে একজন করে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। কোন কোম্পানির ক্ষেত্রে? লিস্টেড কোম্পানি, প্রতিটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ওমেন ডিরেক্টর অ্যাপয়েন্ট করাতে হবে। তার কন্ডিশন কি বলছে? পেড আপ ক্যাপিটাল কত হতে হবে আর টার্নওভার কত হতে হবে। টার্নওভার 300 কোটি বা তার বেশি হতে হবে, আর পেড আপ ক্যাপিটাল কত হতে হবে বল? 100 কোটি বা তার বেশি। তাহলে দুটো পয়েন্ট বললাম। তাহলে কি বললাম? এই দুটো পয়েন্ট বোঝালাম, মনে রাখলো। তারপর কি? অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। ডিরেক্টরদের যে আমরা অ্যাপয়েন্ট করবো না, প্রপোর্শনাল বেসিসে। প্রপোর্শনাল বেসিস কি? কোম্পানির টোটাল ডিরেক্টর যত আছে, কি বললাম? টোটাল ডিরেক্টর যত আছে তার মধ্যে 2/3 ডিরেক্টর অ্যাপয়েন্ট করবো কোথায়? জেনারেল মিটিং এ। জেনারেল মিটিং এ দেখ লেখা আছে অ্যাটলিস্ট 2/3 প্রপোর্শন। টোটাল কোম্পানির যত ডিরেক্টর আছে তার মধ্যে 2/3 কোথায় অ্যাপয়েন্ট করা হবে? জেনারেল মিটিং এ। আর কি বলেছে? ওয়ান্স ইন এভরি 3 ইয়ার্স, এটা 3 বছর অন্তর অন্তর, প্রতিটা 3 বছর একবার করে হবে। ঠিক আছে? তাহলে কটা পয়েন্ট বললাম বল? কি কি পয়েন্ট বললাম? ওমেন ডিরেক্টরের পয়েন্ট বললাম, ইন্ডিয়ান রেসিডেন্ট ডিরেক্টর বললাম, আর প্রপোর্শনাল কনসেপ্টটা বললাম। তারপর কি বলেছে? এটা কি লেখা আছে? এটা অ্যাপয়েন্টমেন্ট অফ পারসন আদার দ্যান রিটায়ারিং ডিরেক্টর। রিটায়ারিং ডিরেক্টর ছাড়াও অন্য কোনো পারসনকে তুই অ্যাপয়েন্ট করাতে পারিস। সেকশনগুলো পড়ে রাখতে হবে। আচ্ছা, কোনো ডিরেক্টর যদি রিটায়ার করে তাকে আবার তুই পুনরায় আবার অ্যাপয়েন্ট করাতে পারিস, রিঅ্যাপয়েন্টমেন্ট। তারপর কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর। তাহলে এই জিনিসগুলো তোকে কটা পয়েন্ট বললাম? 6টা পয়েন্ট পর। আর 6টা পয়েন্টের মধ্যে যে বললাম তোর সেকশনগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন তোকে পড়তে হবে। 6টা পয়েন্ট হলো, আর 6টা পয়েন্ট হলে শেষ হয়ে যাচ্ছে। এবার দেখ তারপরের পয়েন্ট কি বলেছে? অ্যাপয়েন্টমেন্ট অফ, কি লেখা আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কি লেখা আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তো মানে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও অ্যাপয়েন্ট করছে, ঠিক আছে? তো দেখ কি লেখা আছে, সেকশনটা কি 149, ঠিক আছে? 149 কি বলেছে দেখ ভালো করে পড়ি। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে বলছে এভরি লিস্টেড পাবলিক কোম্পানি শ্যাল হ্যাভ অ্যাট লিস্ট 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ ডিরেক্টর। তাহলে এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, প্রতিটা পাবলিক কোম্পানি যারা শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে লিস্টিং আছে, অর্থাৎ বলছে এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, প্রতিটা লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে ওদের টোটাল যত ডিরেক্টর আছে তার 1/3 কি করবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। এখানে তাই লিখেছে। অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি? এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, কথাটা শুনবি ভালো করে। এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, এভরি লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে টোটাল যতজন ডিরেক্টর আছে তার 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে পারবে। 1/3 কি বললাম বুঝতে পারলি তো? 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে পারবে। The following class or classes of companies shall have at least 2 directors as independent director. ঠিক আছে? দুজন ডিরেক্টরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করবে। অ্যাট লিস্ট দুজন ডিরেক্টর। কোথায় দুজন ডিরেক্টর? পাবলিক কোম্পানি হ্যাভিং পেড আপ শেয়ার ক্যাপিটাল। পাবলিক কোম্পানির পেড আপ শেয়ার ক্যাপিটাল যদি 10 কোটি বা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কি বললাম? পাবলিক কোম্পানি পেড আপ শেয়ার ক্যাপিটাল যদি 10 কোটি বা তার বেশি হয়ে যায় সেখানে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করবি। পাবলিক কোম্পানির টার্নওভার যদি 100 কোটি বা তার বেশি হয়ে যায় তাহলে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করবি। পাবলিক কোম্পানি হুইচ হ্যাভ ইন এগ্রিগেট আউটস্ট্যান্ডিং লোন, ডিবেঞ্চার, ডিপোজিটস, এগুলো সব মিলিয়ে যদি 50 কোটি টাকার বেশি হয়ে যায় তাহলে তুই দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করবি। তার পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারি, এমসিকিউ বলছে কোথায় দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যায়। তাহলে কি বলবি? পাবলিক কোম্পানি যাদের পেড আপ শেয়ার ক্যাপিটাল কত? পেড আপ শেয়ার ক্যাপিটাল 10 কোটি বা তার বেশি, দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। টার্নওভার যদি 100 কোটি বা তার বেশি হয়ে যায়। আর কি? পাবলিক কোম্পানি যার আউটস্ট্যান্ডিং লোন, ডিবেঞ্চার, ডিপোজিট সব মিলিয়ে যদি 50 কোটি টাকা ক্রস করে যায় তাহলে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে আবার পড়ে নে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যেতে পারে, ঠিক আছে? কোথায় দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা যেতে পারে? 3টে সিচুয়েশন বা কন্ডিশন বললাম, এটা পড়তে হবে। আর কি বলেছে এখানে? কি বলেছে? এভরি লিস্টেড পাবলিক কোম্পানি, প্রতিটা লিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে যতজন ডিরেক্টর আছে তার 1/3 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে হবে। এটা বললাম জির পয়েন্টটা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ভালো করে পড়ে নিবি। তারপর যে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর বাই স্মল শেয়ার হোল্ডার, ঠিক আছে? স্মল শেয়ার হোল্ডার, কি বললাম? স্মল শেয়ার হোল্ডাররা বেশ কিছু ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করে। বেশ কিছু ডিরেক্টর অ্যাপয়েন্ট করে কারা? স্মল শেয়ার হোল্ডার। কোন সেকশনে বলে? সেকশন 151। কি বলেছে? আ লিস্টেড কোম্পানি মে আপন নোটিশ, ঠিক আছে? মে আপন নোটিশ অফ নট লেস দেন 1000, মানে আমি তোকে এখন বলছি স্মল শেয়ার হোল্ডার জিনিসটা কি, ঠিক আছে? স্মল শেয়ার হোল্ডার জিনিসটা কি?
or 1/10 of the total number of such shareholder, কোম্পানিতে টোটাল যত শেয়ার হোল্ডার আছে তার 1/10 আর 1000 এর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে স্মল শেয়ার হোল্ডার, এটা বলেছে। আর লিস্টেড কোম্পানি মে আপন নোটিশ অফ নট লেস দেন 1000, ঠিক আছে, নট লেস দেন 1000 স্মল শেয়ার হোল্ডার, তার কোম্পানিতে স্মল শেয়ার হোল্ডার আছে 1000 আর টোটাল যে শেয়ার হোল্ডার আছে তার 1/10, দুটোর মধ্যে যেটা লোয়ার, ঠিক আছে, সেটাই হচ্ছে তোর, ঠিক আছে, সেটাই হবে। আর বলছে নমিনাল ভ্যালু অফ নট মোর দ্যান 20,000, নমিনাল ভ্যালু 20,000 কে ক্রস করবে না। এরপর বলেছে অ্যাডিশনাল ডিরেক্টরটা একটু পড়তে হবে, ঠিক আছে। আর কি পড়তে হবে? ডিরেক্টর বাই ফাইলিং ক্যাজুয়াল ভ্যাকেন্সি পড়তে হবে, আর অল্টারনেট ডিরেক্টর পড়তে হবে, আর ডিরেক্টর বাই থার্ড পার্টিস, এইগুলো পড়তে হবে। একটা করে বলছি অ্যাডিশনাল ডিরেক্টর জিনিসটা কি, ঠিক আছে। অ্যাডিশনাল ডিরেক্টর আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট আছে, ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 আছে, ওখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তুমি যদি চাও তুমি অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারো, অ্যাপয়েন্ট করতে পারো। অ্যাডিশনাল ডিরেক্টর তুমি চাইলে, কে বোর্ড অফ ডিরেক্টর যদি চায়, প্রয়োজন যদি হয়, তাহলেও অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে, সে এক বা একের বেশি অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে, ঠিক আছে। তবে দেখতে হবে এরকম অ্যাপয়েন্টমেন্টের ফলে কোম্পানির যে মোট ডিরেক্টর আছে, কোম্পানির যে টোটাল ডিরেক্টর আছে, ঠিক আছে, কোম্পানির যে টোটাল ডিরেক্টর পরিমেল নিয়মাবলী, ঠিক আছে, পরিমেল নিয়মাবলী যে উল্লেখ থাকে, ঠিক আছে, সেটা যেন ক্রস না করে যায়। তাহলে আবার বলছে কি বলছে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর চাইলে ও অ্যাডিশনাল ডিরেক্টর একজন বা একের বেশি নিয়োগ করতে পারে, কিন্তু এই এক বা একের বেশি নিয়োগ করার ফলে কোম্পানির যে টোটাল ডিরেক্টর আছে, টোটাল ডিরেক্টরের নাম্বার পরিমেল নিয়মাবলীতে যেটা উল্লেখ আছে, ঠিক আছে, সেটা যেন ক্রস করে না যায়, এটা দেখতে হবে, ঠিক আছে। আর বলছে এই অ্যাডিশনাল ডিরেক্টরের যে টার্মস মানে টাইম, ঠিক আছে, সেটা অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত বজায় রাখতে হবে, তার বেশিও না হয়। এখানে বলছে অ্যাডিশনাল ডিরেক্টরের কার্যকালের মেয়াদ ও যে টার্মসটা আছে সেটা নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং পর্যন্ত যেন বজায় থাকে, তার বেশিও না হয়। তাহলে এই যে অ্যাডিশনাল ডিরেক্টর যে নিয়োগ করব নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং অবধি বজায় থাকবে, ঠিক আছে, তো তার বেশিও না হয়। তাহলে কি বললাম, কোম্পানি একটা পরিষ্কারভাবে বলে দিয়েছে কোম্পানি যদি চায়, বোর্ড অফ ডিরেক্টর যদি চায়, তাহলে অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে, সে একজন বা একের বেশি অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করতে পারে। তবে দেখতে হবে এই অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করার ফলে, ঠিক আছে, কোম্পানি যে পরিমেল নিয়মাবলী আছে, পরিমেল নিয়মাবলীতে যে এতজন ডিরেক্টরের কথা বলা হয়েছে সেই ডিরেক্টর যেন ক্রস করে না যায়, সেটা দেখতে হবে। তবে এই যে অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ করবে এদের টার্মসটা কতদিন থাকবে, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, টার্মসটা নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিং এ থাকবে, তার বেশি নয়। এখানে এটাই লেখা আছে, appointment of additional director section 161 by passing a board resolution or by passing a resolution, ঠিক আছে, by circulation appointment an additional director who shall hold office up to the date of next annual general meeting or the last date on which the annual general meeting should have been held whichever is earlier, যেটা বললাম তোর অ্যাডিশনাল ডিরেক্টর এটাকে পড়ে নিতে হবে। তারপর কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ এ ডিরেক্টর, ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করো বাই ফাইলিং আ ক্যাজুয়াল ভ্যাকেন্সি সেকশন 161, ঠিক আছে, ক্লজ 4, এটা কি বলেছে, ক্যাজুয়াল ভ্যাকেন্সি। ক্যাজুয়াল জিনিসটা কি তোদের বইতে লিখেছে, বলছে কোন ডিরেক্টর এক্সাম্পলটা বলেছে কোন ডিরেক্টরের যে পদ পজিশনটা আছে না, কোনো কারণে যদি সেটা শূন্য হয়ে যায়, ধর একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কাজ করছে, ওর জায়গাটা যদি শূন্য হয়, সেটা শূন্য কি করে হবে, কি করে শূন্য হতে পারে, আরে ও যদি মারা যায় তাহলে ওই পদটা ফাঁকা থাকবে। তাই এখানে বলেছে যে কোনো ডিরেক্টর যদি মারা যায়, মানে ডেথ হয়ে যায়, বা ওই ডিরেক্টর যদি কাজ ছেড়ে চলে যায়, পদত্যাগ করে, ঠিক আছে, তো তাহলে কি হবে, তাহলে সেই সময়টা জায়গাটা শূন্য হবে, আর ওই জায়গাটা শূন্য হলে তাহলে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস কি করবে, ওই জায়গায় নতুন কাউকে নিয়ে আসতে পারে, এটাকে ক্যাজুয়াল নিয়ে আসতে পারে, ঠিক আছে, ক্যাজুয়াল ডিরেক্টর নিয়ে আসতে পারে। কিন্তু অরিজিনাল ডিরেক্টর যখন ওই জায়গায় চলে আসবে তখন ক্যাজুয়াল ডিরেক্টর তখন বেরিয়ে যাবে, এটা তোকে বলেছে ক্যাজুয়াল ডিরেক্টর, এটা 161 এ আছে। তারপর কি বলেছে 161 ক্লজ 4, নেক্সট বলেছে অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডিরেক্টর, অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডিরেক্টর কি সেকশন 161 ক্লজ 2, ঠিক আছে, এটা কি বলছে বল, এটা হচ্ছে তোর অল্টারনেট ডিরেক্টর। তো অল্টারনেট ডিরেক্টর কি বলেছে, অল্টারনেট ডিরেক্টর বলছে কোম্পানি আইনের, ঠিক আছে, সেকশন 161 ক্লজ 2 তে কি বলা হয়েছে, বলছে বোর্ড অফ ডিরেক্টরস একজন ডিরেক্টরের অবর্তমানে, একজন ডিরেক্টর যে ছিল তার অবর্তমানে হয়তো কোনো কারণে কাজ করতে পারছে না,
ওদের দেশের বাইরে চলে গেছে, এমন কোনো কাজের জন্য তো বাইরে চলে গেছে, তাহলে ওই জায়গাটা তো কাজটা বন্ধ থাকবে। তাই জন্য ওর জায়গায় অন্য কোনো একজন ডিরেক্টরকে অল্টারনেট হিসেবে নিয়ে আসতে পারে। ঠিক আছে, যেমন কোনো ডিরেক্টর 3 মাস 3 মান্থ বা তার বেশি সময় যদি দেশের বাইরে থাকে, ঠিক আছে, যদি দেশের বাইরে থাকে তাহলে কাজ করবে কি, তখন ওর জায়গায় নতুন একজন ডিরেক্টরকে নিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু আগের ডিরেক্টর যদি চলে আসে তখন ওই ডিরেক্টর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো তোকে কিছু এত ডিটেলস পড়তে হবে, জাস্ট শুধু পড়তে হবে, নামটা পড়তে হবে আর সেকশনটা পড়তে হবে, এটা আমি গল্পটা বলে দিলাম, বইতে লিখেছে। তবে বলেছে যদি ভিডিও কনফারেন্স, এখন তো ভিডিও কনফারেন্স আছে, ভিডিও কনফারেন্সের ব্যবস্থা থাকলে এই তো অল্টারনেট ডিরেক্টর না নিয়ে করলেও হবে। লাস্ট পয়েন্ট কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর বাই থার্ড পার্টিস। আমাদের যে কোম্পানি চলে, কোম্পানি কি করে চলে, কোম্পানিতে চলতে গেলে কি হয়, কোম্পানিতে লোন লাগে, লোন কে প্রোভাইড করে, বিভিন্ন গভর্নমেন্ট প্রোভাইড করতে পারে, তারপর ব্যাংক প্রোভাইড করতে পারে। তাহলে এই জন্যই বলছে থার্ড পার্টি কোনো ডিরেক্টর নিয়োগ করতে পারে, থার্ড পার্টি কোনো ডিরেক্টর নিয়োগ করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে তোর নমিনি ডিরেক্টর। ঠিক আছে, এটা বলছে তোর কি, নমিনি ডিরেক্টর। ব্যাস, তাহলে আজকে আমি কি বলেছিলাম, পড়াবো বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। কতগুলো পয়েন্ট বললাম, দেখ এতগুলো পয়েন্ট, মনে হচ্ছে 12টা পয়েন্ট, 12টা পয়েন্ট তোকে পড়তে হবে। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর থেকে। তো দেখ, কোম্পানি লয় যে থার্ড চ্যাপ্টার চলছিল, সেই চ্যাপ্টারের কি পড়বো এখন, দেখ এজ অ্যান্ড কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। কোম্পানির যে ডিরেক্টর আছে না, কোম্পানির যে ডিরেক্টর আছে তার কত এজ কত হতে হবে, যে একটা কোম্পানি ডিরেক্টর হতে গেলে তার এজ বয়স কত হতে হবে, এবং তার কি কোয়ালিফিকেশন থাকতে হবে, কোম্পানি ডিরেক্টর হতে গেলে তার কোয়ালিফিকেশন কি থাকতে হবে। ঠিক আছে, কোম্পানি আইনে এই সম্পর্কে কি বলেছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখ আমি খুব বড় লেখাইনি, এমসিকিউর জন্য যেইটুক দরকার ঠিক সেটুকুই লিখেছি, খুব বড় লিখিনি। কিন্তু তুই বলবি যে স্যার বইতে তো প্রচুর বড় বড় লেখা আছে, বড় লেখেননি কেন, কি হয় বড় লিখে, আমার বড় লিখে আমার বড় লিখতে দেবে, আমাদের এমসিকিউ হবে, শুধু ওইটুকুই জানতে হবে, এমসিকিউর জন্য যেটুকু দরকার সেইটুকুই লিখেছি। তো কি বলেছে দেখ, আমি কি বললাম কোশ্চেনটা, দেখ একটা কোনো কোম্পানিতে কেউ চাকরি করতে যায় তার তো একটা এজ লিমিট থাকে, চাকরি করতে গেলে একটা এজ থাকে, তো আর কোয়ালিফিকেশন তো দরকার হয়। কিন্তু কোম্পানি ডিরেক্টর হতে গেলে কি, এরকম কোম্পানি আইনে কি বলেছে, কোম্পানি ডিরেক্টর হতে গেলে তার কত বয়স হতে হবে, আর কোম্পানি ডিরেক্টর হতে গেলে তার কোয়ালিফিকেশন কি রাখতে হবে, কোম্পানি আইনে এরকম সম্পর্কে কিছু বলেছে কি, দেখ সেটাই পড়ছি। বলছে দ্য কোম্পানি অ্যাক্ট 2013, আমাদের কোম্পানি অ্যাক্ট 2013 হ্যাজ নট প্রেসক্রাইব এজ অ্যান্ড কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, ডিরেক্টরদের এজ কত হতে হবে আর ওদের কোয়ালিফিকেশন কি হতে হবে, এরকম কোনো কথা বলেনি। তাহলে এমসিকিউর জন্য খুব একটা ভাইটাল পয়েন্ট পেয়ে গেলি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে কি বললাম মনে রাখার চেষ্টা করিস, কিন্তু দেখ ক্লাস ভালো করে কর, তুই এমনি লিখে দিতে পারবি, পড়তে হবে না এমসিকিউ। ভালো করে শোন, কোম্পানির ডিরেক্টর হতে গেলে কোনো এজ নিয়ে কোনো কথা বলা হয়নি, এজ কোয়ালিফিকেশন কোনো ম্যাটারই করে না, এটা বলেছে। অনলি সেকশন 149, তাহলে সেকশনটা মনে রাখবি, সেকশন কি 149 এ কি বলেছে, বলছে অফ দিস অ্যাক্ট প্রোভাইডস দ্যাট অনলি ইন্ডিভিজুয়াল ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট হতে পারবে কে, ইন্ডিভিজুয়াল। খুব ভাইটাল লাইন, ইন্ডিভিজুয়াল। দেয়ার ইজ নাইদার এনি এজ লিমিট নর, ঠিক আছে, এনি এডুকেশন কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি অ্যাক্টে এজ সম্পর্কে না কিছু বলেছে আর কোয়ালিফিকেশন সম্পর্কেও কিছু বলেন। তাহলে তুই কি বুঝতে পারলি, কোম্পানির ডিরেক্টর হতে গেলে এজ আর কোয়ালিফিকেশন সম্পর্কে কোম্পানি আইনে কিছু বলা নেই, শুধু বলেছে ইন্ডিভিজুয়াল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে পারবে, ব্যাস এইটুকু লাইন হয়ে গেল। স্যার বুঝতে পেরেছি। পজিশন অফ ডিরেক্টর, ডিরেক্টরের পজিশনটা কি, একটা কোম্পানিতে ডিরেক্টরের পজিশনটা কি, এটা ভালো করে পড়বো, ভালো করে পড়বো। বইতে তুই তোর বই খুলিস, এইগুলো এক একটা পয়েন্ট ব্যাখ্যা করেছে, 7-8 লাইন করে ব্যাখ্যা করেছে, দরকার নেই ব্যাখ্যা পড়ার, আমার শুধু ওইটুকুই জানতে হবে। ঠিক আছে, তো তোকে পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে যে ডিরেক্টরের পজিশনটা কি, বললো ডিরেক্টর কি এজেন্ট, এই এখানে এরকম এরকম অপশন বলে, বুঝতে পারছিস তো, ডিরেক্টর এজেন্ট, ডিরেক্টর ট্রাস্টি, ঠিক আছে তো, ডিরেক্টর অফিসার, এরকম লেখা থাকবে, তখন তোকে কারেক্ট অপশন চুজ করতে হবে। কি বললাম বুঝতে পারলি, ধর একটা অপশন দিল ডিরেক্টর ইজ আ ট্রাস্টি, একটা অপশন, একটা দিল ডিরেক্টর ইজ আ এজেন্ট, ঠিক আছে তো, আর একটা অপশন দিল কি ডিরেক্টর অফিসার, তারপর দিল কি অল অফ দ্য অ্যাভাব, বুঝতে পারলি, তখন তুই বলি কি স্যার সবকটাই, তাহলে তোকে জানতে হবে তো, তাহলে কি লিখেছে ডিরেক্টরের পজিশনটা কি, দ্য ডিরেক্টর। আচ্ছা ভালো করে শোন, আমরা কোম্পানি করেছি তো, আমরা কোম্পানিটাকে কি বলা হয় জানিস, কোম্পানি আর্টিফিশিয়াল পার্সন, জানিস কোম্পানি কি আর্টিফিশিয়াল পার্সন, কোম্পানি যে এক ধরনের কৃত্রিম ব্যক্তি। তাহলে কি বললাম বল, কোম্পানি কি, কোম্পানি এক ধরনের আর্টিফিশিয়াল পার্সন, মানে কোম্পানিটা কি, কোম্পানি এক ধরনের
কৃত্রিম ব্যক্তি, মনে থাকবে তো কি বললাম কি রে ইংলিশে, কোম্পানিকে বলা হয় আর্টিফিশিয়াল পার্সন, কোম্পানি কৃত্রিম ব্যক্তি, তাই তো কৃত্রিম ব্যক্তি। তাহলে কোম্পানি কোনো কাজ করতে পারবে? কোম্পানি কোনো কাজ করতে পারে না, তাহলে কাজ করবে কে? কোম্পানি কোনোদিন কাজ করতে পারবে না, তাহলে কোম্পানির হয়ে কাজ করবে ডিরেক্টর। কোম্পানির হয়ে কে কাজ করবে? ডিরেক্টর। তাই লিখে ইংলিশের মানে কর, দ্য ডিরেক্টরস ওয়ার্ক অন বিহাফ অফ দ্য কোম্পানি। ডিরেক্টর কোম্পানির হয়ে কাজ করে। তাহলে কি ডিরেক্টর কি কোম্পানির সার্ভেন্ট? না। দেখ ভালো করে কি বলছে এখানে, কি বলেছে পড়তে হবে, দে আর নট সার্ভেন্ট। স্যার দে বলেছে কেন? কোম্পানিকে একজন ডিরেক্টর থাকে না, অনেক ডিরেক্টর কাজ করে, অনেক ডিরেক্টর থাকে, তাহলে দে আর নট, অর্থাৎ ডিরেক্টররা সার্ভেন্ট নয়, ডিরেক্টররা কোম্পানির সার্ভেন্ট নয়। ডিরেক্টর কোম্পানির হয়ে কাজ করে কিন্তু ডিরেক্টর কোম্পানির সার্ভেন্ট নয়, ঠিক আছে তো? তাহলে দ্য ডেফিনেশন অ্যাজ প্রোভাইডেড ইন সেকশন, কোন সেকশনে? সেকশনটা পড়বি, সেকশন 2 ক্লজ 34 কোম্পানি অ্যাক্ট 2013 এ ফাংশনাল ডেফিনেশন দেওয়া হয়েছে। তাহলে ডিরেক্টর কি কোম্পানিতে, ঠিক আছে? পজিশন কি ডিরেক্টরের? পজিশন কি? ডিরেক্টর এজেন্ট হিসেবে কাজ করতে পারে, ডিরেক্টর ট্রাস্টি হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে তো? দেখ ডিরেক্টর কি হিসেবে কাজ করতে? এজেন্ট হিসেবে কাজ করতে পারে, ট্রাস্টি হিসেবে কাজ করতে পারে, এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারে, নমিনি হিসেবে কাজ করতে পারে, আর অফিসার হিসেবে কাজ করতে পারে। বলতে কি কি বললাম, ডিরেক্টর কি কি হিসেবে কাজ করতে পারে? ডিরেক্টর ট্রাস্টি হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? ট্রাস্টি হিসেবে কাজ করতে পারে, এজেন্ট হিসেবে কাজ করতে পারে, নমিনি হিসেবে কাজ করতে পারে, অফিসার হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে তো? তাই তো বললে যে আর কি এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারে। লাস্টে অফিসারটার সেকশনটা কি বলেছে? সেকশন 2 সাবসেকশন মানে ক্লজ 59 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013। তো তাহলে কি কি বললাম? ডিরেক্টরের এজ আর কোয়ালিফিকেশন পড়লাম, আর পজিশন অফ ডিরেক্টর পড়লাম। এবার কি পড়বো? রাইটস অফ ডিরেক্টর। রাইট মানে জানিস, এই রাইট মানে কি? রাইট মানে কি? অধিকার। রাইট মানে অধিকার, রাইট মানে অধিকার। ডিরেক্টরের অধিকার কি কোম্পানিতে? যেমন দেখ শোন, আমি একটা কোম্পানিতে কাজ করতে গিয়ে আমার অধিকার কি আছে কোম্পানিতে? আমার অধিকার কি আছে? তেমনি কোম্পানিতে যখন ডিরেক্টর কাজ করবে, ডিরেক্টরের অধিকার কি আছে? কোম্পানিতে দু রকমের অধিকার থাকে। ক রকমের অধিকার থাকে? দু রকমের অধিকার থাকে, একটা ইন্ডিভিজুয়াল রাইট, ঠিক আছে, আর একটা কালেকটিভ রাইট। ইন্ডিভিজুয়াল মানে একজন ইন্ডিভিজুয়ালি, ধর আমি একটা কোম্পানিতে ডিরেক্টর হিসেবে কাজ করছি, আমার পার্সোনালি কি রাইট আছে, এটাকে বলে ইন্ডিভিজুয়াল রাইট। স্যার কালেকটিভ রাইট কাকে বলে? কোম্পানিতে কি একজন ডিরেক্টর কাজ করে? না স্যার, অনেক ডিরেক্টর কাজ করে, সবাইকে মিলে যে রাইটটা অধিকারটা হচ্ছে তাকে বলা হয় কালেকটিভ রাইট। সবাই মিলে ডিসিশন নেয়, সবাই মিলে ডিসিশন নেয়, তাকে বলে কালেকটিভ রাইটস। তো দেখ ইন্ডিভিজুয়াল রাইট কি কি ভালো করে শোন। টু পার্টিসিপেট, পার্টিসিপেট মানে কি বললো? অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে কোথায়? ইন মিটিং, মিটিং এ অংশগ্রহণ করবে। তাহলে ইন্ডিভিজুয়াল রাইট কি? টু পার্টিসিপেট ইন মিটিং, মিটিং এ অংশগ্রহণ করবে, মিটিং এ অংশগ্রহণ করবে। কোথায় অংশগ্রহণ করবে? মিটিং এ অংশগ্রহণ করবে। কোম্পানিতে মিটিং হয়, সেই মিটিং এ অংশগ্রহণ করবে। এন্ড ভোট অন দ্য রেজুলেশন, এবং ভোট দেবে, কোম্পানির হয়ে ভোট দেবে, কোম্পানির হয়ে, কোম্পানি যেটা, ঠিক আছে, কোম্পানির ডিসিশনের ভোটটা দেবে। তারপর কি বলেছে? টু ইন্সপেক্ট, ঠিক আছে, ইন্সপেক্ট মানে কি বলতো? দেখা, দেখবে। টু ইন্সপেক্ট বুক অফ অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি, কোম্পানির যে বুকস অফ অ্যাকাউন্টস আছে সেটা দেখবে ডিরেক্টর, ঠিক আছে? কত নম্বর সেকশন? সেকশন 128। নেক্সট, টু ইন্সপেক্ট দেখবে কি? মিনিটস অফ দ্য বোর্ড মিটিং। স্যার মিনিটসটা কি? মিনিটসটা কি? শোন, মিটিং এ, বোর্ড মিটিং এ কি কি আলোচনা হবে সেইগুলো দেখবে, বুঝলি তো? পর্যালোচনা করবে কি কি, মানে তোর মিটিং এ কি কি নিয়ে আলোচনা হবে, কি বললাম বুঝলি? মিটিং এ কি কি কথা উঠবে সেই সব দেখবে, ঠিক আছে তো? নেক্সট কি বলেছে? টু রিসিভ নোটিশ অফ বোর্ড মিটিং, বোর্ড মিটিং এ নোটিশটা রিসিভ করেছে, ঠিক আছে? বোর্ড মিটিং এর নোটিশটা টু রিসিভ, ঠিক আছে, টু রিসিভ নোটিশ অফ বোর্ড মিটিং সেকশন 173। নেক্সট, টু রিসিভ সার্কুলার রেজুলেশন, রেজুলেশনটা সার্কুলেট হবে, ঠিক আছে, সেটা রিসিভ করেছে সেকশন 175। আর টু রিসিভ রেমুনারেশন, তো ডিরেক্টর তো রেমুনারেশন রিসিভ করবে। তো এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট, তোকে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তাহলে দেখ কালেকটিভ রাইটটা কি? কালেকটিভ রাইট, কোম্পানিতে ধর একজন ডিরেক্টর থাকে না, প্রচুর ডিরেক্টর থাকে, সমস্ত ডিরেক্টররা মিলে যে ডিসিশনটা নেয় সেটা তো কালেকটিভ রাইট, একসাথে। তো কি বলছে? টু রিফিউজ ট্রান্সফার অফ শেয়ারস, ঠিক আছে তো? তো সবাই মিলে ডিসিশন নিচ্ছে যে শেয়ারগুলো যে মানে এটা রিফিউজ করে দেবে, শেয়ারগুলো রিফিউজ করে দেবে। বলছে কি লিখেছে? টু রিফিউজ ট্রান্সফার অফ শেয়ার। নেক্সট, টু অ্যাপয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টরকে যে অ্যাপয়েন্ট করবে, কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর অ্যাপয়েন্ট করবে, কারা? সমস্ত ডিরেক্টররা মিলে ডিসিশন নেবে। তারপর টু ইলেক্ট চেয়ারম্যান, কোম্পানিতে যে অনেকগুলো মানে কোম্পানিতে যে চেয়ারম্যান ইলেক্ট করা হবে, ঠিক আছে, চেয়ারম্যান যে নির্বাচিত করা হবে সেটা সমস্ত ডিরেক্টররা মিলে ডিসিশন নেবে। তারপর টু রেকমেন্ড ডিভিডেন্ড, তো কোম্পানিতে যারা টাকা ইনভেস্ট করে, তো কোম্পানি যদি বছরের শেষে প্রফিট হয় তাহলে তাদের ডিভিডেন্ড দিতে হয়, সেই ডিভিডেন্ডের সম্পর্কে ডিসিশন কারা নেবে?
ডিরেক্টররাই ডিসিশন নেয়, সমস্ত ডিরেক্টররা একসাথে মিলে ডিসিশন নেয়। এবার যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এখানে অনেক কোশ্চেন আসে, এখানে অনেক কোশ্চেন, কত বড় কোশ্চেনটা দেখেছিস তো। এবার এটাই যদি তোর যদি এমসিকিউ পেপার না হতো, নন এমসিকিউ পেপার হতো, এটাকেই তোর অ্যানালাইজ করে 4 থেকে 5 পাতা লেগে যেত, বুঝতে পারলি তো। এতগুলো দেখ 12টার মতন পয়েন্ট আছে, সব করে অ্যানালাইজ করলে অনেক টাইম লাগবে, তোদের তো ভেতরের অ্যানালাইসিস গুলো লাগবে না, তোদের ওপর পয়েন্ট গুলো লাগবে, পয়েন্ট গুলো ব্যাপারটা একটু বুঝলেই হবে। ডিউটিস অফ ডিরেক্টর, কি ডিরেক্টরদের ডিউটি কি, কোম্পানিতে তো ডিরেক্টর থাকবে, সেই ডিরেক্টরদের কাজটা কি, কি ডিউটি, ওরা কি ডিউটি পালন করতে হবে, সমস্ত সেকশন দিয়ে পড়তে হবে, ঠিক আছে তো। বলছে ডিউটি টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আর্টিকেলস, আমরা পড়েছিলাম আগের চ্যাপ্টারে পড়েছিলাম মোয়া, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর কি পড়েছিলাম এওএ, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। কোম্পানির যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আছে, কোম্পানির ডিরেক্টরকে সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যা বলা আছে সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 কি বলেছে, ডিউটি টু অ্যাক্ট ইন গুড ফেথ, ঠিক আছে, গুড ফেথ অ্যান্ড ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি, ঠিক আছে, ভালো মতন, খুব ভালো মতন কিন্তু ডিরেক্টরকে কাজ করতে হবে, ঠিক আছে, এবং কোম্পানির ইন্টারেস্টের কথা, কোম্পানির বেস্ট ইন্টারেস্টের কথা কিন্তু অবশ্যই ভাবতে হবে। সেকশন বলেছে, সেকশন 166 ক্লজ 2, গুড ফেথ মানে বুঝছো, বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে হবে কোম্পানিতে, ডিরেক্টরকে কাজ যে করবে কিভাবে কাজ করবে, বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে হবে, এবং কোম্পানির যে ইন্টারেস্ট আছে সেটাকেও ফলো করতে হবে, বেস্ট ইন্টারেস্ট। নেক্সট কি বলেছে, ডিউটি টু অ্যাক্ট উইথ ডিউ কেয়ার, যত্ন সহকারে কাজ করতে হবে, ঠিক আছে, উইথ ডিউ কেয়ার, কেয়ার মানে বুঝতে পারছিস তো, যত্ন সহকারে কাজ করতে হবে, সেকশন গুলো পড়তে হবে, প্রতিটা সেকশন পড়তে হবে। নেক্সট কি বলেছে, ডিউটি নট টু ইনভলভ ইন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উইথ দ্য কোম্পানি, মানে কারোর সঙ্গে, মানে কোম্পানির ডিরেক্টর তুমি হয়েছো, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করলে চলবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না, ঝামেলা করা যাবে না, ঝামেলায় জড়ানো যাবে না, ঠিক আছে, কনফ্লিক্ট মানে বুঝতে পারছিস তো, ঝামেলা ঝগড়া, বুঝতে পারলি তো, লড়াই, এইগুলোর মধ্যে করা যাবে না, বিরোধ বলতে পারিস তুই, কনফ্লিক্ট। নেক্সট ডিউটি নট টু অ্যাচিভ আনডিউ অ্যাডভান্টেজ, মানে আনডিউ অ্যাডভান্টেজ মানে বুঝিস তো, মানে ভালো করে বোঝার চেষ্টা করে বলতে পারবি, তোকে বলছে কি ডিউটি নট টু অ্যাচিভ, তুমি কিছু অ্যাচিভ করার জন্য আনডিউ অ্যাডভান্টেজ নিলে হবে না, আনডিউ অ্যাডভান্টেজ মানে কি বলতো, মানে ভুল পথ, মানে তুই ভালো কিছু একটা অ্যাচিভ করার জন্য ভুল পথ অবলম্বন করেছিস, সেটা করলে হবে না। ডিউটি নট টু অ্যাসাইন অফিস, ঠিক আছে তো, সেকশনটা পড়ে নিবি, ডিউটি নট টু কন্ট্রাভেন দ্য প্রভিশন অফ দিস সেকশন, ঠিক আছে, তুই তোর যে সেকশনটা আছে সেই সেকশনে কন্ট্রাভেন করিস তাহলে তোকে একটা ফাইন দিতে হবে, কত, সেই ফাইনটা 1 লাখ থেকে 5 লাখ টাকা ফাইন আছে, ঠিক আছে তো। নেক্সট কি বলেছে, রিটার্ন অফ অ্যালটমেন্ট, তুই কোম্পানির ডিরেক্টর হয়েছিস, তো ডিরেক্টর হলে ডিরেক্টররা কোম্পানিতে কি পায়, শেয়ার পেতে পারে, ডিবেঞ্চার পেতে পারে, তাহলে এই যে তুমি ডিরেক্টর হিসেবে শেয়ার বা ডিবেঞ্চার পেয়েছো, তোমাকে রেজিস্ট্রারের কাছে জানাতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রারের কাছে জানাতে হবে, এটা বলা হয়েছে। পাওয়ার টু ইস্যু রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে তো, কোম্পানির যে ডিরেক্টর তাকে একটা পাওয়ার দেয় যে তুমি প্রেফারেন্স শেয়ার, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারো। আর কি বলেছে, ডিসক্লোজার অফ ইন্টারেস্ট, যদি ইন্টারেস্ট কিছু পাওয়া হয় তাহলে যখন রিটার্ন সাবমিট করব তখন তার ডিসক্লোজার দিতে হবে এটার। নট টু পার্টিসিপেট অর ভোট ইন বোর্ড প্রসিডিং, তাহলে তুমি যখন ডিরেক্টরকে বলছে তুমি যখন ভোট দেবে কোম্পানির হয়ে, কোম্পানির বোর্ড মিটিং এর হয়ে ভোট দেবে, ঠিক আছে, কোম্পানির হয়ে ভোটটা দিতে হবে। ডিসক্লোজার অফ পেমেন্ট টু ডিরেক্টর ইন কানেকশন উইথ ট্রান্সফার অফ আন্ডারটেকিং অর প্রপার্টি, তুমি যদি কোনো প্রপার্টি বা অন্য কিছু যদি তুমি বেচে যদি তুমি কোনো টাকা পাও, যখন রিটার্ন সাবমিট করবে তার ডিসক্লোজার দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ দেখাতে হবে, ডিসক্লোজার মানে এটা দেখাতে হবে। ডিউটি টু অ্যাটেন্ড দ্য মিটিং অফ দ্য বোর্ড মিটিং অ্যাটেন্ড করার কথা বলেছে, এই কথাগুলো বলেছে। এবার দেখ তোর বইতে কি লেখা আছে, তোর বইয়ের লেখাটা পড়ে দিই, খুব সুন্দর বলেছে, ডিউটি, ঠিক আছে, তোদের বইতে কি লিখেছে, ডিউটি টু ডিরেক্টর, ঠিক আছে, ডিউটি টু ডিরেক্টর, তোর বইতে বলেছে এই ডিরেক্টরের ডিউটি গুলো কি কি বলেছে, দেখ তোর বইতে এতগুলো পয়েন্ট বলেনি, 5টা পয়েন্ট বলেছে, তো 5টা পয়েন্ট বলে দিই। প্রথম পয়েন্ট বলছে ডিরেক্টরকে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী কাজ করতে হবে, দেখ প্রথম পয়েন্ট তাই বলেছিলাম, ডিরেক্টরকে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ওয়াইজ কাজ করতে হবে, তাহলে মনে রাখতে কি বললাম বল, প্রথম পয়েন্ট কি বললাম বল, ডিরেক্টরকে কি ওয়াইজ কাজ করতে হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ওয়াইজ কাজ, কোম্পানির যে আর্টিকেল হয় না ওখানে সব লেখা থাকে যে কোম্পানি কি কাজ আছে সেই অনুযায়ী কাজ করতে হবে, মানে ডিরেক্টরকে কোম্পানির যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সেই অনুযায়ী কাজ করতে হবে, নাম্বার 1।
নাম্বার 2 কি বলেছে, কোম্পানির উদ্দেশ্য, ওরা বাংলায় লিখে কোম্পানির উদ্দেশ্য মানে কি, উদ্দেশ্য মানে কি বলছে, কোম্পানির ইন্টারেস্ট, অবজেক্টিভস, কোম্পানির উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিরেক্টরকে বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে হবে। বুঝতে পারলি লাইনটার মানে, কোম্পানির যে উদ্দেশ্য আছে মানে কোম্পানির যে বেস্ট ইন্টারেস্ট আছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিরেক্টরকে কিভাবে কাজ করতে হবে, বিশ্বাসযোগ্যতার সঙ্গে, ফেথ, দেখ এখানে লিখেছে ফেথ, দেখিস তো, গুড ফেথের সঙ্গে কাজ করতে হবে। তো এখানে লিখেছে কোম্পানির উদ্দেশ্য মানে কোম্পানির যে বেস্ট ইন্টারেস্ট আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিরেক্টরকে গুড ফেথের সঙ্গে কাজ করতে হবে। বুঝতে পারলি, মনে রাখতে পারবি তো, কি বললাম বল, কি বললাম বল, কোম্পানির যে বেস্ট ইন্টারেস্ট আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস, ফেথ এর সঙ্গে কাজ করতে হবে। ঠিক আছে, তাই বলেছে কোম্পানির উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিরেক্টরকে বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে হবে। ঠিক আছে, যার ফলে, এর ফলে কি হবে, যদি বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করে কোম্পানিতে যত মেম্বার আছে সবাই কি হবে, উপকার হবে কি হবে না, যদি বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করে তাহলে কোম্পানিতে সবাই উপকার হবে। ঠিক আছে, তো তেমনি মানে বলছে এর ফলে কোম্পানিতে যত মেম্বার আছে, মেম্বার মানে যত সময় শেয়ার হোল্ডার আছে সবাই উপকার হবে, তেমনি কোম্পানি, কর্মী ওরাও উপকার হবে। তারপর বলেছে ডিরেক্টরদের দক্ষতা ও যত্নপরতার সঙ্গে স্বাধীন মতামতের ভিত্তিতে কাজ করবেন। এই দেখ কোনটা বলতো, কোন পয়েন্টটা বলেছে, এই দেখ, ডিউটি টু অ্যাক্ট উইথ ডিউ কেয়ার, যত্ন সহকারে কাজ করতে হবে ডিরেক্টর, এটাই বলেছে, এটা একটা ডিউটি। এই যে লিখেছে ডিরেক্টররা তারা এফিশিয়েন্ট এবং দক্ষতা, বুঝছো, এফিশিয়েন্ট এবং কেয়ারের সাথে কাজ করবে। তারপর বলেছে ডিরেক্টররা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকবে না, ডিরেক্টররা এমন কোনো কাজের সাথে ইনভলভ থাকবে না যাতে কোম্পানির ইন্টারেস্টে বাধা হয়। ঠিক আছে, তো এটা বলেছে। আর একটা বলেছে ডিরেক্টররা পার্সোনালি তাদের যে ওদের যে স্ট্যাটাস আছে, ঠিক আছে, তো ওদের যে পজিশন আছে সেই পজিশনটাকে কাজে লাগিয়ে তার নিজে বা তার নিজের রিলেটিভ বা তোর কোনো ভালো লোককে কোনো সুবিধা পাই যেন না দেয়, অবৈধ ইললিগাল অ্যাডভান্টেজ যেন না দিয়ে দেয়। বুঝতে পারলি কি বললাম, ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর তো একটা পজিশন আছে কোম্পানিতে, ডিরেক্টর তো কোম্পানিতে একটা পজিশন আছে, বেশ ওর একটা ভালো, যেমন আমরা কি বলি, যেমন নেতামন্ত্রীর ভালো ভালো জায়গা আছে বলে ওর ফ্যামিলির লোককে চলো তাড়াতাড়ি করে ওকে চাকরি দিয়ে দিল, সুযোগ সুবিধাগুলো করে দিল। তো এখানে বলেছে ডিরেক্টরের পজিশন, ডিরেক্টর যে পজিশন আছে সেই কাজটাকে কাজে লাগিয়ে ওর ফ্যামিলির কাউকে সুযোগ সুবিধা করে দেয়নি, তো এটা দেখতে হবে। ঠিক আছে, আর যদি যদি কোনো ডিরেক্টর যদি যদি এরকম ধর সুযোগ সুবিধা করে দেয়, কোনো ডিরেক্টর যদি করে দেয় তাহলে তার শাস্তি আছে, সেক্ষেত্রে তিনি সেই পরিমাণ অর্থ কোম্পানিকে ফেরত দিতে বাধ্য থাকবে। এটা তোকে বলেছে, এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে কি, ডিরেক্টরের ডিউটি তোকে পড়ে রাখতে হবে, এমসিকিউ খুব আসতে পারে এখান থেকে, এখানে যা যা বললাম এইগুলো তোকে একবার করে রিড করে নিবি। এরপরে দেখ কি লেখা আছে, এটা রেজিগনেশন অফ ডিরেক্টর। ঠিক আছে, তো কি বললাম, রেজিগনেশন অফ ডিরেক্টর। দেখবি কোম্পানিতে যারা কেউ কাজ করলে, কেউ যদি চাকরি করে ওরা তো রেজিগনেশন নেয়, মানে কি রেজিগনেশন মানে কি জানিস তো, রেজিগনেশন মানে কি, ওরা ছেড়ে চলে গেল, তাই তো, রেজিগনেশন মানে কি, পদত্যাগ করা, তাই তো, পদত্যাগ করলো, চাকরি ছেড়ে চলে গেল, এটাকে। কিন্তু এখানে কি বলেছে, রেজিগনেশন অফ ডিরেক্টর, ডিরেক্টররা যদি পদত্যাগ করে মানে ডিরেক্টর যদি কাজ ছেড়ে চলে যায়, এটা সম্পর্কে দুটো পয়েন্ট লেখা আছে, দুটো পয়েন্ট লেখা আছে। কি লেখা আছে পরে পড়ছি, তোদের বইতে কি লেখা আছে ব্যাপারটা বুঝে নে, শুনে নে, জিজ্ঞাসা করবো এক্ষুনি বলবি। ঠিক আছে, তো কি বলছে, রেজিগনেশন অফ ডিরেক্টর সম্পর্কে কত নম্বর ধারায় বলা আছে, 168। কি বললাম বল, রেজিগনেশন অফ ডিরেক্টর কত নম্বর সেকশনে বলা আছে, 168। দেখ কি লেখা আছে, সেকশন 168 অফ দ্য কোম্পানি অ্যাক্ট, রুল 15 and 16 অফ দ্য কোম্পানিজ রুল 2014। অত কিছু মাথায় রাখতে হবে না, তোকে যদি পরীক্ষায় এমসিকিউ দেয়, যদি বলে ডিরেক্টরের রেজিগনেশন কত নম্বর ধারায় উল্লেখ আছে, কত নম্বর সেকশনে উল্লেখ আছে, কি অ্যান্সার দিবি, 168। তাহলে আবার বলছি, ওয়ান বা ঘুরিয়ে যদি কোশ্চেন করে কোম্পানি অ্যাক্টের 168 এ কি বলা আছে, তখন কি বলবি, রেজিগনেশন অফ ডিরেক্টর, ডিরেক্টরদের রেজিগনেশন কত নম্বর ধারায় বলা আছে, 168। মনে থাকবে তো কি বললাম, ডিরেক্টরদের রেজিগনেশন কত নম্বর ধারায় বলা আছে, 168। এইবার 168 ধারায় যে দুটো মেন কথা বলেছে, মেন কথাটা কি এটা একটু শুনে নে। ঠিক আছে, তো তোদের বইতে কি লিখেছে ভালো করে শুনবি,
তারপর আমি জিজ্ঞাসা করবো, মনে রাখতে হবে, হ্যাঁ আমি যেটুকু বলছি সেটা মনে রাখিস। বলছে ডিরেক্টর লিখিত ভাবে মানে বুঝতে পারছিস? রিটেন ডিরেক্টর রিটেন নোটিশ দিয়ে কোনো ডিরেক্টর যদি কোম্পানি ছেড়ে চলে যায়, ধর আমি এক জায়গায় চাকরি করছি, আমি কোম্পানি চাকরি ছেড়ে চলে যাব, তাহলে কি করতে হবে? কোম্পানির মালিককে যে আমি একটা কি নোটিশ দেবো যে না আমি আর চাকরি করব না, আমি একটা লেটার দেবো, রিটেন লেটার দেবো, তো লেটার দিয়ে লিখবো যে আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই না, হ্যাঁ না তা না লিখে দেবো। তেমনি কোম্পানির যে ডিরেক্টর, ও যদি কোম্পানিতে কাজ না করে, ও জানিয়ে দেবে যে না আমি আর কাজ করতে চাইছি না। এখানে তাই লিখেছে ডিরেক্টর লিখিতভাবে মানে রিটেন নোটিশ দেবে। রিটেন নোটিশ দিয়ে কাকে জানাবে? ও যে কোম্পানির কাজ ছেড়ে চলে যাচ্ছে কাকে জানাবে? কোম্পানিকে জানাবে। বুঝতে পারলি? তুই যে চাকরি ছেড়ে চলে এসেছিস কাকে জানাবি? তুই তোর কোম্পানিকে জানাবি, তুই এমপ্লয়ি হিসেবে। এমনি কোম্পানির যে ডিরেক্টর, ও যদি পদত্যাগ করে তাকে একটা লিখিত নোটিশ দিতে হবে, মানে রিটেন নোটিশ দিতে হবে। নোটিশটা কাকে দেবে? স্যার কোম্পানিকে দেবে। বোঝা গেল? মনে থাকবে তো? বুঝতে পারলি? নর্মাল ইজি, কোনো কঠিন না। তারপর কি বলেছে? বোর্ড অফ ডিরেক্টরস। কি বললাম? বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টর সেই নোটিশটা পেয়ে যাওয়ার পর সেটা কি করবে? রেজিস্টার করবে। কি বললাম? বল পয়েন্টটা কি বললাম? কোন ডিরেক্টর যদি কোম্পানি ত্যাগ করে দেয় মানে রেজিগনেশন, কোন ডিরেক্টর যদি কোম্পানি থেকে রেজিগনেশন নিতে চায় তাহলে কি করবে? ও কোম্পানিকে জানাবে, কোম্পানিকে একটা রিটেন নোটিশ দিয়ে জানিয়ে দেবে। কোম্পানিকে একটা কি নোটিশ দেবে? রিটেন নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তখন বোর্ড অফ ডিরেক্টরস কি করবে? ওই নোটিশটা পাওয়ার পর ওটা রেজিস্টার করবে। বোঝা গেল? এবার দেখ ইংলিশটা কি বলেছে। বলছে গিভিং আ নোটিশ অন রাইটিং টু দ্য কোম্পানি। লাইনটার মানে আমি যে কথাটা এত বড় করে বললাম ওটা ইংলিশে একদম শর্টে লিখলো। কি লিখেছে? গিভিং আ নোটিশ অন রাইটিং টু দ্য কোম্পানি। আরে আমি ডিরেক্টর, আমি কোম্পানি ছাড়তে চাইছি, তাহলে কি করতে হবে? কোম্পানিকে একটা নোটিশ দেবো। কি নোটিশ? ওরাল নোটিশ। আরে ওরাল নোটিশ দেবো নাকি রিটেন নোটিশ দেবো? রিটেন নোটিশ দেবো। প্রথম পয়েন্ট বলেছে এটা। বোঝা গেল? স্যার সেকেন্ড পয়েন্ট কি বলেছে? কোম্পানি ডিরেক্টরের কাছ থেকে কিসের নোটিশ পেয়েছে? ও পদত্যাগের নোটিশ। পদত্যাগ তো রেজিগনেশন নোটিশ পেয়েছে। তাহলে কোম্পানি ডিরেক্টরের কাছ থেকে রেজিগনেশন নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে, কি বললাম? 30 দিনের মধ্যে নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে DIR 12 DIR 12 কি বললাম বল? ডিরেক্টরের কাছ থেকে এখানে কি বলেছে? কোম্পানি ডিরেক্টরের কাছ থেকে রেজিগনেশন নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে DIR 12 ফর্ম পূরণ করবে। কি ফর্ম পূরণ করবে? DIR 12 ফর্ম পূরণ করবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে DIR 12 ফর্ম ফিল আপ করবে। ফিল আপ করে কাকে জানাবে? রেজিস্ট্রারের কাছে জানাবে। এবং এই পদত্যাগ সম্পর্কে যে তথ্য, যে ইনফরমেশন কোম্পানির ওয়েবসাইটে দিয়ে দেবে। এটাই বলেছে। দুটো পয়েন্ট বলেছে দেখ। তাই কি লিখেছে? বলছে কোম্পানি শ্যাল ইন্টিমেট দ্য রেজিস্ট্রার। ঠিক আছে? তাহলে কোম্পানি কাকে জানাবে? রেজিস্ট্রারকে জানাবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কত নম্বর ফর্মে? DIR 12 ফর্মের মধ্যে যাবে। ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ নোটিশ। লাইনটার মানে বুঝতে হবে। এই দুটো কিচ্ছু করতে হবে না, এখান থেকে ছোট্ট জিনিস করতে হবে। রেজিগনেশন অফ ডিরেক্টর কত নম্বর সেকশনে বলা আছে? স্যার 168। কি বলেছে? দুটো কথা মেন। রিটেন নোটিশ, যে ডিরেক্টর রেজিগনেশন নেবে তাকে একটা রিটেন নোটিশ দিতে হবে। কাকে নোটিশ দেবে? রিটেন নোটিশ কোম্পানিকে দেবে। স্যার বুঝে গেছে। কোম্পানি রিটেন নোটিশ পাওয়ার পর কি করবে? কোম্পানি রিটেন নোটিশ পাওয়ার পর রেজিস্ট্রারকে জানাবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে জানাবে। কত নম্বর ফর্ম ফিল আপ করে? DIR 12। এই ছোট ছোট জিনিসই আসবে এমসিকিউ। ও এর ভিতর দিয়ে টুক কোশ্চেন করবে। ঠিক আছে তো? দেখেন এটা। এবার কি বলেছে? রিমুভিং অফ ডিরেক্টর, মানে ডিরেক্টরদের যে রিমুভ করাবে। রিমুভ মানে জানিস? অপসারণ, তাড়িয়ে দেবে। কোম্পানি থেকে ডিরেক্টরদের তাড়িয়ে দেবে। এটা কত নম্বর ধারায় বলা আছে? 169। দেখ মনে রাখা কত সুন্দর। ডিরেক্টর কোম্পানি ছাড়বে 68, 168। কোম্পানি ডিরেক্টরকে তাড়াবে 169। ঠিক আছে তো? তো বলছে কি করে তাড়াতে পারে? কোম্পানি কি করে ডিরেক্টরকে তাড়াতে পারে? অর্ডিনারি রেজুলেশন পাস করতে হবে। কি রেজুলেশন? অর্ডিনারি রেজুলেশন পাস করে তাড়াতে পারে। কি রেজুলেশন বললাম বল? অর্ডিনারি রেজুলেশন পাস করে তাড়াতে পারে। নাম্বার 1। নাম্বার 2, দিস সেকশন ডাজ নট অ্যাপ্লাই। এই সেকশনটা অ্যাপ্লাই হবে না। কোন সেকশন? 169। এই সেকশনটা অ্যাপ্লাই হবে না। কখন অ্যাপ্লাই হবে না? এই সেকশনটা 169 কখন অ্যাপ্লাই হবে না?
হোয়ার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টরদের অ্যাপয়েন্ট করা হয়েছিল কিভাবে? আমরা যখন পড়ানো আরম্ভ করেছিলাম না, বলেছিলাম প্রপোর্শনেট ডিরেক্টর, প্রপোর্শনেট নিতাম, প্রপোর্শনেট নিতাম বলেছিলাম। হোয়ার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর ইজ মেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওদেরকে যখন ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় প্রপোর্শনাল বেসিসে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, তাহলে সেখানে কিন্তু এই সেকশনটা কাজে লাগবে না। সেকশন 163 তে পড়িয়েছিলাম। লাস্ট, দ্য ডিরেক্টর হু ওয়াজ রিমুভ ফ্রম দ্য অফিস, ঠিক আছে, তাড়িয়ে দিচ্ছে, যে সমস্ত ডিরেক্টরকে অফিসে তাড়িয়ে দিচ্ছে, শ্যাল নট বি রিঅ্যাপয়েন্টেড অ্যাজ আ ডিরেক্টর বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। বুঝতে পারলি? এই তিনটে পয়েন্ট, ঠিক আছে, আজকে এই অবধি থাক। দেখ, কোম্পানি লয়ের যে থার্ড চ্যাপ্টার চলছিল, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারির নাম তো শুনেইছিস। কোম্পানি সেক্রেটারি দেখবি যেমন কোর্স হয়, একটা পড়াশোনা করে দেখবি কেউ সিএ পড়ে, তাই না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএমএ পড়ে, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আবার কেউ সিএস পড়ে, সিএস কে ফুল ফর্ম কি? সিএস এর ফুল ফর্ম কোম্পানি সেক্রেটারি, ঠিক আছে তো, কোম্পানি সেক্রেটারি। তাহলে দেখ কি লেখা আছে, কোম্পানি সেক্রেটারি সেকশন কত? সেকশন দেখ, কোম্পানি ল পড়ছিস, কোম্পানি ল এর প্রতিটা সেকশন ভালো করে পড়বি, সেকশন থেকে অনেক কোশ্চেন আসবে, সেকশন থেকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে কোম্পানি সেক্রেটারি সেকশন কত আছে? কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? দেখ বোর্ডে দেখতে পাচ্ছিস কি লেখা আছে, সেকশন 2। তুই না টুকলেও হবে নোট, কারণ আমি এর পিডিএফ তৈরি করা আছে, পিডিএফ আমি দিয়ে দেবো বোঝানোর জন্য, টোকার দরকার তাই টুকছি, ঠিক আছে তো। তো আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ তৈরি হয়ে গেছে, 1-2 দিনের মধ্যে তুই পিডিএফ পেয়ে যাবি, 1-2 দিনের মধ্যে পিডিএফ ফুল তৈরি হয়ে গেছে। এই নোটগুলো ওর মধ্যে লেখা আছে পিডিএফ এর মধ্যে, তুই তো পিডিএফ গুলো আবার প্রিন্টও করে নিবি, তো অসুবিধা নেই, তাহলে তোর কি হবে, যে তোর মধ্যে থাকবেই, তো ফালতু দেখে নে, বরঞ্চ বুঝে শুনে নে। তাহলে আমি যেটা বলছিলাম, কোম্পানি সেক্রেটারি কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় লেখা আছে? কি বললাম? সেকশন 2, সেকশন 2 ক্লজ 24। তাহলে মনে রাখতে হবে কোম্পানি সেক্রেটারি কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় লেখা আছে? সেকশন 2 ক্লজ 24 এ লেখা আছে, ঠিক আছে তো। কি লেখা আছে? দ্য কোম্পানি সেক্রেটারি মিনস, কোম্পানি সেক্রেটারি মানে কি? কোম্পানি সেক্রেটারি মানে কোম্পানি সেক্রেটারি, বলছি কোম্পানি সেক্রেটারি মিনস আ কোম্পানি সেক্রেটারি, ঠিক আছে। এই কোম্পানি সেক্রেটারি ডিফাইন কোথায় করা হয়েছে? দেখ ভালো করে দেখ, ডিফাইন কোথায় করা হয়েছে, মানে পরিষ্কার হয়ে লেখা আছে ডিফাইন কোথায় করা আছে, অ্যাজ ডিফাইন ইন ক্লজ সি। ভালো করে শোন কি লেখা আছে, ইন ক্লজ সি সাবসেকশন 1 আর সেকশন 2। স্যার একটু সাজিয়ে দিন কিভাবে লিখেছে, দেখ সেকশন কত? 2, সেকশন 2, সাবসেকশন কত? সেকশন 2, তাহলে ওখানে ক্লজ কত আছে? ক্লজ সি আছে, ক্লজ সি, সেকশন 2 ক্লজ সি, ঠিক আছে। সাবসেকশন কত? 1। বুঝতে পারলি? দেখেছিস কি লেখা আছে? 2C1, ঠিক আছে তো, একটু ভুল লেখা হয়েছে, এটা 21C হবে, 21C, হ্যাঁ 21C, একটু ভুল লিখেছে, 21C। তাহলে কি হবে? কি বলেছে? কোম্পানি সেক্রেটারি কত নম্বর ধারায় বলা আছে? 2 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 2 লিখলাম। তারপর এটাকে কি বলে? এটা সেকশন, এটাকে বলে সাবসেকশন, সাবসেকশন কত লিখেছে? 1, তারপর ক্লজ কত? সি, 21C, এত নম্বর ধারায় কোম্পানি সেক্রেটারি কথা বলা হয়েছে। স্যার আপনি তো বললেন কোম্পানি সেক্রেটারি বলা হয়েছে 2 নম্বর ধারায় 24, সেকশন 2 ক্লজ 24 বললেন তো, তাহলে আবার এটা আবার কি? ভালো করে বুঝবি, এটাই বোঝাচ্ছি। এটাও একটা সেকশন দিলেন, এটাও একটা সেকশন দিলেন, কোন সেকশনটা পড়বো? এটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের সেকশন। কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে কোম্পানি সেক্রেটারি? এত নম্বর ধারায় বলা আছে, এটা কোম্পানি অ্যাক্টে। আর তাহলে স্যার এটা কিসের সেকশন? ভালো করে পড়, এবার কি লেখা আছে? অফ দা কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট। কোম্পানি সেক্রেটারি অ্যাক্টও আছে। কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? দেখ লেখা আছে কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট 1980, কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট 1980। তাহলে কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট 1980 এত নম্বর ধারায় কোম্পানি সেক্রেটারি বলা আছে। তাহলে তুই যদি কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট খুলিস, কোম্পানি সেক্রেটারি অ্যাক্টের এত নম্বর ধারায় তুই কোম্পানি সেক্রেটারি পাবি, কিন্তু কোম্পানি অ্যাক্ট যদি খুলিস, কোম্পানি অ্যাক্টের এত নম্বর ধারায় তুই কোম্পানি সেক্রেটারি পাবি। বোঝা গেল কি বললাম? এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এমসিকিউ বলতে পারে, কি বলতে পারে? বলতে পারে কোম্পানি কি বললাম? কোম্পানি সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারির কত নম্বর ধারায় কোম্পানি সেক্রেটারির কথা বলা আছে, তখন বলি 21C। যদি বলে কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় কোম্পানি সেক্রেটারি বলা আছে, তখন কি বলবি? 224, ঠিক আছে তো, মনে রাখবি 224। স্যার তারপর কি লিখেছে? আর কোম্পানি সেক্রেটারি অ্যাক্ট কত সালে? 1980। এগুলো মনে রাখতে হবে, তাহলেই তোর পরীক্ষাটা খুব ভালো হবে, মনে রাখতে হবে এগুলো।
হু ইজ অ্যাপয়েন্টেড বাই আ কোম্পানি। তাহলে বল, একটা কোম্পানিতে যে কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্ট করা হবে, কে অ্যাপয়েন্ট করবে কোম্পানি সেক্রেটারিতে? কোম্পানি সেক্রেটারিতে মানে সিএস কে অ্যাপয়েন্ট করবে? সিএস মানে কোম্পানি সেক্রেটারি। তা কোম্পানি সেক্রেটারি কে অ্যাপয়েন্ট করবে? কোম্পানি অ্যাপয়েন্ট করবে, তাই লিখেছে হু ইজ অ্যাপয়েন্টেড বাই আ কোম্পানি, অর্থাৎ তাকে সিএস কে অ্যাপয়েন্ট করবে? কোম্পানি অ্যাপয়েন্ট করবে টু পারফর্ম দ্য ফাংশন অফ আ সিএস। তাহলে কোম্পানির মধ্যে যে কোম্পানি সেক্রেটারি আছে ওর কিছু ফাংশন আছে, ও সেই ফাংশনগুলো পারফর্ম করবে, তাহলে বোঝা গেল? চলো আরেকবার পড়ে নিই। তাহলে প্রথমে পড়বো কোম্পানি সেক্রেটারি, কোম্পানি একটা কত নম্বর ধারায় বলা আছে? কোম্পানি সেক্রেটারি একটা কত নম্বর ধারায় বলা আছে? দুটো পড়ে নিলাম। কোম্পানি সেক্রেটারি কি? কোম্পানি সেক্রেটারি কে অ্যাপয়েন্ট করবে? স্যার কোম্পানি অ্যাপয়েন্ট করবে। কিসের জন্য অ্যাপয়েন্ট করবে? ও পারফর্ম করবে, কোম্পানির মধ্যে কাজ করবে। তাহলে বোঝা গেল হু ইজ অ্যাপয়েন্টেড বাই এ কোম্পানি। তাহলে কোম্পানি অ্যাপয়েন্ট করবে সিএস কে। কেন অ্যাপয়েন্ট করবে? ও কি করবে? টু পারফর্ম দ্য ফাংশন অফ এ সিএস এর যে ফাংশন আছে ও সেই ফাংশনগুলোর কাজগুলো করবে, সেই ফাংশনগুলো পারফর্ম করবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। আর কিছু বলা আছে, কিছু নোটস, ঠিক আছে, সিএস সম্পর্কে, বাট এইগুলো এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট নলেজের পারপাসে খুব দরকার। আর সিএস কি যে কেউ হতে পারবে একটা কোম্পানিতে? বল না, তার কি লাগবে? সিএস হতে গেলে কোম্পানিতে তার একটা কি লাগবে? ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, অর্থাৎ তাকে সিএস পাস করতে হবে এক্সামে, নাহলে কি করে হবে? সিএস পাস করতে হবে এক্সামে। সিএস পরীক্ষা যেমন তার সিএ পাস করতে হলে কি হয়? আইসিএআই পরীক্ষা দিতে হয়, আইসিএআই ইনস্টিটিউট, সিএস আইসিএসআই, ঠিক আছে তো? তো তেমনি ওকে সিএস পাস করতে হবে। তার মানে সবাই কিন্তু সিএস হতে পারবে না, সেই সমস্ত পার্সন সিএস হতে পারবে যাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশন আছে, ওই কোয়ালিফিকেশন আছে তারাই সিএস হতে পারবে। এবার এই সিএস এর যে ডেফিনেশন আছে সেখান থেকে কিছু জিনিস বেরিয়ে আসে। কি বলছে? সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী সিএস, ঠিক আছে, সিএস এর যে একটা কোয়ালিফিকেশন থাকা দরকার, এডুকেশন কোয়ালিফিকেশন থাকা দরকার, সেটা থাকা আবশ্যক। ঠিক আছে, এটা বলছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কোম্পানি সেক্রেটারি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তাহলে কার নির্দেশ অনুযায়ী? সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে নির্দেশ আছে সেই অনুযায়ী সিএস এর একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন। তাহলে কার নিয়ম অনুযায়ী? সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী। নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? যে কোনো একজন ইন্ডিভিজুয়ালি কিন্তু সিএস হতে পারবে, ইন্ডিভিজুয়াল সিএস হতে পারবে, যে কেউ সিএস হতে পারবে না। ইন্ডিভিজুয়াল মানে আমি, তুই, আমাদের, কোনো পার্সন। ইন্ডিভিজুয়াল কাকে বলে? আমরা তো ট্যাক্সে পড়েছিলাম তো ইন্ডিভিজুয়াল কাকে বলে? তো ইন্ডিভিজুয়ালি সিএস হতে পারবে, অর্থাৎ বলতে চাইছে যে কোনো ফার্ম বা বডি কর্পোরেট, ঠিক আছে, কোম্পানি সিএস হিসেবে কাজ করতে পারবে। তাহলে সিএস কারা হতে পারবে? ইন্ডিভিজুয়াল সিএস হতে পারবে, বডি কর্পোরেট বা কি বললাম বল, ফার্ম সিএস হিসেবে কাজ করতে পারবে না। দুটো পয়েন্ট হলো। লাস্ট পয়েন্ট কি বলছে? সিএস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মই করতে পারবেন। সিএস এর কাজ কি থাকবে? কোম্পানির মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ থাকবে, অর্থাৎ ও ম্যানেজমেন্টের কোনো কাজ করতে পারবে না। তাহলে সিএস কি কাজ করবে? অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যত কাজ ও সেইগুলো করবে, কিন্তু কোনো ম্যানেজমেন্টের কাজ করতে পারবে না, এটা পরিষ্কারভাবে বলেছে। আর সিএস যে কাজ করবে কোম্পানির মধ্যে যে সমস্ত কাজগুলো আছে ও সেই কাজগুলো করবে কোম্পানি আইন মেনে। কোম্পানি যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো করবে কি করে? কোম্পানির আইনটা মেনে করবে। তারপর আগের দিন বলেছিলাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেনে কাজ করবে, ঠিক আছে? তো এইগুলো ওর কাজ। তাহলে বোঝা গেল কি বললাম সিএস সম্পর্কে। প্রথমে সিএস এর সেকশন পড়ে নিবি। সিএস কোম্পানি সেক্রেটারি কত নম্বর অ্যাক্টে বলা হয়েছে, ঠিক আছে, কোম্পানি সেক্রেটারি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে এটা পড়তে হবে। সিএস কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে এটা পড়তে হবে। সিএস জিনিসটা কি? সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইনে সেই অনুযায়ী ওকে এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। সিএস কি হতে হবে? সিএস কোনো একজন ইন্ডিভিজুয়াল হবে, কোনো বডি কর্পোরেট বা ফার্ম হবে না। আর কি বলেছিলাম? সিএস ও কোম্পানির কি কাজ করবে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাজ করবে, ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোনো কাজ করবে না।
দেখতে হবে সিএস যে দেশের কোম্পানি আইন আছে সেই কোম্পানি আইন মেনে কাজ করছে কিনা, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেনে কাজ করছে কিনা, এইগুলো ওকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে তো? তো এই ছিল কোম্পানি সেক্রেটারি। ঠিক আছে তো? তারপরের পয়েন্টটা পড়ছি, কি লেখা আছে দেখছি। এরপরের পয়েন্টটা কি পড়বো, দেখ লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট তো নাম শুনেইছিস। অ্যাপয়েন্টমেন্ট মানে কি করবো, নিয়োগ করব। কি, কাকে নিয়োগ করব? সিএস কে নিয়োগ করব। কে নিয়োগ করবে, আগেই বলছি অ্যাপয়েন্ট করবে কে, কোম্পানি অ্যাপয়েন্ট করবে। তো সিএস কে অ্যাপয়েন্ট করবে, কোম্পানি অ্যাপয়েন্ট করবে। দেখ কি লেখা আছে, নোটটা পড়তে হবে, এমসিকিউর জন্য এইটুকুই যথেষ্ট। কি লেখা আছে, রিকোয়ারমেন্ট টু অ্যাপয়েন্ট সিএস। সিএস কে যে অ্যাপয়েন্ট করবো, ওকে তো অ্যাপয়েন্ট করা তো দরকার, রিকোয়ারমেন্টটা তো আছে। ইন প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে, ইন প্রাইভেট লিমিটেড কোম্পানি গভর্ন বাই দ্য প্রভিশন অফ রুল 8A। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে সিএস কে অ্যাপয়েন্ট করা হবে সেটা কোন রুলে বলা আছে, বল কোন রুলে বলা আছে? রুল 8A। তাহলে শুধু এইটুকুই পড়তে হবে, রুল 8A তে কি বলেছে। তোকে বলতে পারে যে রুল 8A তে কি বলা আছে, তখন তোকে জানতে হবে রুল 8A তে কি বলা আছে, যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যে সিএস কে অ্যাপয়েন্ট করা হবে সেই সম্পর্কে বলা আছে। প্রাইভেট কোম্পানি, তাহলে পাবলিক কোম্পানিতেও তো সিএস অ্যাপয়েন্ট করতে হয়। পাবলিক কোম্পানিতে যে সিএস কে অ্যাপয়েন্ট করতে হবে, পাবলিক বা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যে সিএস কে অ্যাপয়েন্ট করতে হবে, সেটা কোথায় বলা আছে? রুল 8 এ বলা আছে। তাহলে দুটো রুল দেখলি এখানে, রুল 8 আর রুল 8A। তাহলে 8 এ কি বলেছে, পাবলিক কোম্পানি যে সিএস কে অ্যাপয়েন্ট করবে, রুল 8। আর 8A তে কি বলেছে, 8A তে বলেছে প্রাইভেট কোম্পানি যে সিএস কে অ্যাপয়েন্ট করবে, এটা বলেছে। এই দুটো পয়েন্ট তোকে ভালো করে পড়তে হবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবার তোদের বইতে কিছু বলেছে, কি বলেছে, বলছে কোম্পানি অ্যাক্ট, আমাদের কোম্পানি আইন কবে, 2013। তো ওখানে এত নম্বর ধারা, কত নম্বর ধারা ছিল? 2031 ধারাটা বলেই কত ছিল, এখানে লিখছি 2031। তার মানে এত নম্বর ধারার, ঠিক আছে, সেকশন 203 ক্লজ 1। এখানে কি বলেছে, বলছে নির্দিষ্ট শ্রেণীর কোম্পানি, মানে বেশ কিছু কোম্পানি আছে, বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে হোল টাইম কেএমপি, কি বললাম, হোল টাইম কেএমপি। হোল টাইম মানে বুঝিস তো, দেখবি কোনো কোম্পানিতে কেউ কাজ করছে হোল টাইম কাজ করে, আবার কেউ পার্ট টাইম কাজ করে। হোল টাইম মানে কি, পূর্ণ সময়, পুরোপুরি সময়। হোল টাইম কি ম্যানেজারিয়াল পার্সোনেল। তোকে পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে, যে বললো ফুল ফর্ম লেখো, ও বলে দিল কেএমপির বলতে কি বোঝায়, কেএমপির ফুল ফর্ম কি, কি বললাম বল, কি ম্যানেজারিয়াল পার্সোনাল, কি ম্যানেজারিয়াল পার্সোনাল। তাহলে এখানে বলেছে কোম্পানি আইনের এত নম্বর ধারায়, মানে এই যে ধারাটা দেখ, ধারাটা কত লিখলাম, সেকশন 203 ক্লজ 1। এই ধারায় কি বলা হয়েছে, নির্দিষ্ট কিছু কোম্পানি আছে, এই কোম্পানিতে হোল টাইম কেএমপি, হোল টাইম কি ম্যানেজারিয়াল পার্সোনাল থাকতে হয়। তাহলে কি বললাম, এমন কিছু কোম্পানি আছে যেই কোম্পানিতে হোল টাইম কেএমপি থাকতে হয়। কি বললাম, বুঝতে পারলি তো? কিছু কিছু কোম্পানি আছে যেই কোম্পানিতে হোল টাইম কেএমপি থাকতে হয়, হোল টাইম। এরা কি, এরা কারা, হোল টাইম কেএমপি যে থাকতে হয় তারা কারা? ম্যানেজিং ডিরেক্টর, কি বললাম, ম্যানেজিং ডিরেক্টর। আর কি, সিইও, ঠিক আছে, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে তো? তারপর কি বলছে, ম্যানেজার। তাহলে কি কি বললাম বল, এরা কারা, এরা মানে কাদের কথা বললাম বল, হোল টাইম কেএমপি। হোল টাইম কেএমপির মধ্যে কারা কারা পড়ে, কেএমপির মধ্যে কারা কারা পড়ে, কি বললাম এই মতো বললাম বল, সিইও, ম্যানেজার, আর কি বললাম, ম্যানেজিং ডিরেক্টর। তাহলে পরীক্ষা যদি এমসিকিউ দেয়, বলো কেএমপির মধ্যে কারা কারা পড়ে, তাহলে তো মনে রাখতে হবে কি কি বললাম, ম্যানেজিং ডিরেক্টর, সিইও, আর কি, ম্যানেজার। ঠিক আছে, এন্ড ইন অ্যাবসেন্স, এন্ড ইন দেয়ার অ্যাবসেন্স আ হোল টাইম ডিরেক্টর। ঠিক আছে তো? তো এটাই বলেছে, এদের অনুপস্থিতিতে অ্যাবসেন্ট থাকলে তখন এটা। আর কি বলেছে, কোম্পানি সেক্রেটারি সিএস, আর হচ্ছে সিএফও, পরেই বলবো সিএফও কি, সিএফও হচ্ছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। দেখো সবাই লাস্টে লিখে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তাহলে তোকে এই জিনিসগুলো জানতে হবে, বেশি কিছু না, এখান থেকে শুধু এইটুকুই বলবে, এমসিকিউর মধ্যে এই পয়েন্টটাই ইম্পর্টেন্ট। তো সিএস যে অ্যাপয়েন্ট করা হবে, পাবলিক কোম্পানির ক্ষেত্রে রুল কি আছে, আর প্রাইভেটের ক্ষেত্রে রুল কি আছে, একটা 8 আর একটা 8A। ঠিক আছে, একটা 8 আর একটা 8A। 8 রুলে কি বলা আছে জাস্ট একটু পড়ে দিচ্ছি, রুল 8 এ কি বলা আছে একটু শুনে রাখতে হবে, এমসিকিউতে দেয় অনেক সময়। রুল 8 এ কি বলা আছে, রুল 8 এ বলা আছে বেশ কিছু লিস্টেড কোম্পানি, কি বললাম, লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি কোনগুলো বুঝতেই পারছিস, পাবলিক কোম্পানি, বেশ কিছু লিস্টেড কোম্পানি আছে। এবং প্রতিটি পাবলিক কোম্পানি, তো বলছে যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যদি পেড আপ ক্যাপিটাল যদি 10 কোটি টাকা বা তার বেশি হয়,
তাহলে কি বললাম, এমন কিছু পাবলিক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিতে পেড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা যদি তার বেশি হয় তাহলে হোল টাইম ডিরেক্টর তোকে রাখতেই হবে। তাহলে বুঝতে পারলি কোন কোম্পানিতে হোল টাইম ডিরেক্টর রাখতে হবে? হোল টাইম ডিরেক্টর সেই সমস্ত কোম্পানিতে রাখতে হবে যেই কোম্পানির, যে সমস্ত পাবলিক কোম্পানির পেড আপ ক্যাপিটাল 10 crore অর মোর। এখানে এটাই বলেছে, এটাই রুল 8 এই কথাটাই বলা আছে। ঠিক আছে, তো রুল 8 এই কথাটাই বলা আছে। তো ঠিক আছে, এটা হলো। এরপরে পড়বো কি টাইম পিরিয়ড। যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন নিয়ম নিয়ে এসছে, নতুন একটা অ্যাক্ট নিয়ে এসছে। এই নতুন নিয়মটা আসার পর বলা হয়েছে যে প্রতিটা কোম্পানিতে সিএস রাখতেই হবে তোমাকে। সেটা কবে নিয়ম নিয়ে এসে দেখ, দেখ লেখা আছে 1/4/14, অর্থাৎ 1 এপ্রিল 2014। তার আগে কোনো নিয়ম ছিল না, বাধ্যবাধকতা ছিল না, সিএস রাখতে হবে। এইটা আসার পর বলেছে যে প্রতিটা কোম্পানিতে সিএস রাখতে হবে। দেখ না কি বলেছে, একটু পড়ি। বলছে টাইম পিরিয়ড as per section 203 clause 4। কি লিখেছে? as per section 203 clause 4। এখানে কি বলেছে? if a company does not have CS, কি বলেছে? if a company does not have CS, ঠিক আছে, বিফোর 1/4/14। তো 1/4 আমি কি বললাম, নিয়মটা নিয়ে এসছে কবে? 1/4/14 এ। ঠিক আছে, তার আগে তো সিএস ছিল না। তো বলছে যদি কোম্পানি সিএস না থাকে, বলছে ইফ আ কোম্পানি ডাজ নট হ্যাভ সিএস বিফোর 1/4/14 এর আগে যদি না থাকে, এন্ড প্রভিশন অফ সেকশন 203 অ্যাপ্লিকেবল অন সাচ কোম্পানি, সেই কোম্পানির ক্ষেত্রে 203 এর প্রভিশনটা লাগিয়ে দেবে, 203 এর প্রভিশন লাগিয়ে দিতে পারে। ঠিক আছে, হ্যাজ টু অ্যাপয়েন্ট সিএস অ্যাপয়েন্ট করতে হবে কবে? উইদিন 6 মান্থ টিল, বল এই তারিখ থেকে 6 মান্থ মানে কবে? 1/4/14 থেকে 6 মান্থ মানে 30 সেপ্টেম্বর 2014। এর মধ্যে যে কোনো সময় তোকে সিএস অ্যাপয়েন্ট করতে হবে। ঠিক আছে, তো দেখিস তো এটাই লেখা আছে টাইম পিরিয়ড। তারপর সিএস অ্যাপয়েন্ট করার প্রসেসটা কি আছে? সিএস অ্যাপয়েন্ট করার প্রসেসটা কি, জাস্ট একবার রিড করে নিতে হবে এটা। কল বোর্ড মিটিং যে কল, মানে সিএস কে যে অ্যাপয়েন্ট করব সেটা কি হবে, মানে বলছে সিএস অ্যাপয়েন্ট করার প্রসেসটা কি আছে, তাহলে কি করব? বোর্ড মিটিং ডাকতে হবে। সর্বপ্রথম তোমাকে বোর্ড মিটিং ডাকতে হবে, সিএস কে অ্যাপয়েন্ট করতে গেলে বোর্ড মিটিং ডাকতে হবে। এটা কত নম্বর সেকশনে বলা আছে? সেকশন 203 ক্লজ 2 এখানে বলা আছে। তাহলে দেখতে পাচ্ছিস তো 2031 পড়লাম, 202 পড়লাম, এটা 4। দেখছিস সব কটা সেকশন তোকে খুব ভালো করে পড়তে হবে। তারপর পাস আ বোর্ড রেজলিউশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ সিএস। সিএস কে যে অ্যাপয়েন্ট করবি না, তার জন্য কি পাস করতে হবে? বোর্ড রেজলিউশন পাস করতে হবে। এবার তিনটে জিনিস পড়া আছে, এমজিটি 14, MR1 আর DIR 12। তো এখানে কি বলছে? এমজিটি 14 এ সেকশন 179, ঠিক আছে, ক্লজ 3 রুল 8 সাব রুল 2 বলছে কোম্পানি রিকোয়ার্ড টু ফাইল এমজিটি 14 অ্যালং উইথ 30 days অফ পাসিং বোর্ড রেজলিউশন। বোর্ড রেজলিউশন পাস করার 30 দিনের মধ্যে এটা ফাইল করতে হবে এমজিটি 14। ঠিক আছে, তো MR1 কি বলছে? রুল 3 অফ চ্যাপ্টার 13 বলছে কোম্পানি রিকোয়ার্ড ফাইলিং MR1 উইদিন 60 days, 60 দিনের মধ্যে। লাস্ট DIR 12 কি বলছে? সেকশন 170 সাবসেকশন 2 বলছে দেয়ার ইজ নিডেড টু ফাইল ফ্রম DIR 12 ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর অর KMP। এই মাত্র বললাম কিন্তু KMP, মনে পড়ছে তো KMP মাত্র বললাম, কি ম্যানেজারিয়াল পার্সোনাল। ঠিক আছে, তো আর ওর মধ্যে কারা কারা পড়ে সেটাও বলেছিলাম। ঠিক আছে, তো উইদিন 30 days। তাহলে তোকে এই জিনিসগুলো ছোট ছোট করে রিড করে নিতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা পড়বো কি বলেছে, দেখ CFO, তাই তো সেকশন, তোকে বলতে পারে CFO কত নম্বর সেকশনে বলা আছে? সেকশন 2 ক্লজ 19, সেকশন 2 ক্লজ 19। এই কোম্পানি লয়ে কি জানিস, সেই একটাই সমস্যা, এমনি জিনিসগুলো তো মনে থাকা যায়, সেকশন গুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। সেকশন প্রচুর আসবে, কোশ্চেন পেপার যখন দেখবি প্রচুর সেকশন পাবি। তুই শুধু সেকশনই পড়ে যাবি, কত কিছু হয়ে যাবে। সেকশন প্রচুর আসবে, সেকশন কিন্তু প্রচুর আসবে, সেকশন পড়তে হবে তোকে। ঠিক আছে, তো সেকশন 2 ক্লজ 19, ঠিক আছে, বলছে কি এভরি লিস্টেড কোম্পানি and every other public company having paid up share capital, যাদের paid up share capital কি বলছে 10 crore or more is mandatory required to appoint a CFO। তাহলে বুঝতে পারলি CFO কোন কোন কোম্পানিতে অ্যাপয়েন্ট করতে হবে? সে সমস্ত পাবলিক কোম্পানি বা লিস্টেড কোম্পানি যাদের পেড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা 10 কোটি টাকার বেশি, সেখানে তোকে CFO অ্যাপয়েন্ট করতেই হবে। আর এই কথাটাই তো রুল 8 এ বলেছিল, মনে পড়ছে? রুল 8 এ এই কথাটাই বলেছিল, CFO ভালো করে পড়তে হবে CFO টা।
তো সিএফও যেটা কি বললাম বোঝা গেল, জাস্ট একবার দেখে নে সিএফও কত নম্বর সেকশনে বলা আছে, সেকশন 2 ক্লজ 19 এ সিএফও বলেছে। তো সিএফওর ক্ষেত্রে কি বলছে, প্রতিটা কোম্পানি, প্রতিটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রেই, প্রতিটা লিস্টেড কোম্পানি বা বলতে আদার পাবলিক কোম্পানির ক্ষেত্রে একজন করে সিএফও রাখতেই হবে, সিএফও তোমাকে রাখতেই হবে। এবার কোন কোন সে সমস্ত কোম্পানিতে সিএফও রাখতেই হবে যে সমস্ত কোম্পানির পেড আপ ক্যাপিটাল, যে সমস্ত লিস্টেড কোম্পানির পেড আপ ক্যাপিটাল 10 কোটি তার বা তার বেশি, তাকে তোমাকে সিএফও রাখতেই হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এর লিগে ম্যানারি টু অ্যাপয়েন্ট সিএফও। এবার আসলে রেসিডেন্ট ডিরেক্টর, রেসিডেন্ট তোরা তো আগে পড়েছে এটা, কিন্তু যখন বললাম না অনেকগুলো কত রকমের ডিরেক্টর আছে সেখানে পড়েছিলাম, মনে কর রেসিডেন্ট ডিরেক্টর পড়িয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পড়িয়েছিলাম, ওমেন ডিরেক্টর পড়িয়েছিলাম, এগুলো সব পড়েছে, এগুলো সব পড়বো এখন। রেসিডেন্ট ডিরেক্টর একবার পড়বো, রেসিডেন্ট ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর ওমেন ডিরেক্টর, ঠিক আছে? তো স্যার রেসিডেন্ট ডিরেক্টর, রেসিডেন্ট ডিরেক্টর কি বলছে দেখ, লিখেছি রেসিডেন্ট, রেসিডেন্ট তো শুনেছিস তোরা, মনে পড়ে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছিলাম, একটা রেসিডেন্ট হতে গেলে কি মানতে হতো মনে পড়ে, যে বেসিক কন্ডিশন কি ছিল স্যার, প্রিভিয়াস ইয়ারে মিনিমাম কতদিন থাকতে হতো, 182 ডেজ আর মোর, মনে পড়ছে তো? তাহলে রেসিডেন্ট ডিরেক্টর হতে গেলে তোমার কতদিন থাকতে হবে দেশে, 182 দিন থাকতে হবে, ব্যাস। তাহলে পরীক্ষা যদি এমসিকিউ আসে এটা তো মনে রাখতে পারবি, রেসিডেন্ট ডিরেক্টর 182 দিন থাকতে হবে। কত নম্বর সেকশনে বলা আছে দেখ, সেকশন পর স্যার, সেকশন 149 ক্লজ 3 তে এই কথাটা বলেছে, 149 ক্লজ 3। আর কি লিখেছে, কবে থেকে এই আইনটা চালু হয়েছে, 1414 থেকে এই আইনটা চালু হয়েছে। এখন রেসিডেন্ট ডিরেক্টর। এবার চলে আয় তুই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে, শুধু এইটুকুই পড়লাম। এবার চলে আয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি বলেছে একটু পড়ে নে, কি বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে যে তোকে নিয়মটা বলেছে, যে রুলটা বলেছে, কি বলেছে, বলছে প্রতিটা তালিকাভুক্ত কোম্পানি, স্যার তালিকাভুক্ত কোম্পানির ইংলিশটা কি, লিস্টেড কোম্পানি, অর্থাৎ প্রতিটা যে লিস্টেড কোম্পানি, বুঝিস, যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে লিস্টিং আছে তাকে বলে লিস্টেড কোম্পানি, ঠিক আছে? তো স্টক মার্কেটে লিস্টিং আছে, অর্থাৎ কি বলছে এখানে, বলছে প্রতিটা লিস্টেড কোম্পানি, ওদের টোটাল যতজন ডিরেক্টর থাকবে, তার 1/3 অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে। কি বলেছে বল, কি বললাম বল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাকে বলে, বলেছে নর্মাল কথা বলেছে, একদম নর্মাল কথা, প্রতিটা লিস্টেড কোম্পানি ওদের টোটাল যতজন ডিরেক্টর থাকবে তার 1/3 কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে। লিখেছি, কি লিখেছি, 1/3, টোটাল ডিরেক্টর যত থাকবে তার 1/3 কি ডিরেক্টর হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তো পরীক্ষায় এইটাই তো কোশ্চেন দিতে পারি, তাহলে তোকে করতে হবে কি 1/3, এটা করতে হবে 1/3, ঠিক আছে? টোটাল ডিরেক্টরের কতজন, বলে টোটাল ডিরেক্টরের কতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারে, বললো 1/3, 2/3, হাফ, নান অফ দিস, তখন তোকে বলতে হবে 1/3, এরকম ভাবে তোকে জিনিসগুলো তোকে পড়তে হবে, ঠিক আছে? তো এই বলে দিয়েছে। আর কি বলেছে, আর যে এখানে কথাগুলো বলেছে এটা বলছি কোথায়গুলো, আনলিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি বললাম বল, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি বললাম, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে টোটাল ডিরেক্টরের 1/3, কিন্তু আনলিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে 2জন ডিরেক্টর রাখতে হবে। কজন ডিরেক্টর, আনলিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে, এগুলো পড়তে হবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখ আমি কিন্তু পুরো লেখালাম না, অনেক কিছু বইতে লেখা আছে, আমি পুরো বেছে সেই পয়েন্টগুলো লেখালাম, এমসিকিউ করতে যেইটা কাজে লাগবে এইটুকুই কাজে লাগবে, এই জন্য পরীক্ষার আগে খাতায় এই নোটগুলো পড়ে যাবি, এখান থেকে এমসিকিউ গুলো আসবে, ঠিক আছে? তো তাহলে কি বলেছে, আনলিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে কজন ডিরেক্টর রাখতে হবে, 2জন ডিরেক্টর, কিন্তু কিছু কন্ডিশন তোকে মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। কি কন্ডিশন, যে পেড আপ ক্যাপিটাল 10 কোটি বা তার বেশি হতে হবে, বারবার বলছি পেড আপ ক্যাপিটাল 10 কোটি বা তার বেশি হবে। সেল কত বলেছে বল, সেল কত লেখা আছে বল, সেল লেখা আছে স্যার 100 কোটি বা তার বেশি, সেল মানে টার্নওভারটাকে সেল বলে, 100 কোটি বা তার বেশি। আর আউটস্ট্যান্ডিং মানে লোন ডিবেঞ্চার যদি তোর নেওয়া থাকে, এটা যদি 50 কোটি বা তার বেশি থাকে, তাহলে কি বললাম 50 কোটি বা তার বেশিই থাকে, তাহলে এই তিনটা কারণে ফুলফিল হয়, তাহলে সেই সমস্ত কোম্পানি তোকে 2জন ডিরেক্টর রাখতেই হবে, তাই এখানে তাই বলেছে, বলছে আনলিস্টেড পাবলিক কোম্পানির ক্ষেত্রে তুমি 2জন ডিরেক্টর রাখবে যদি এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয়, তাহলে তোমাকে রাখতেই হবে। কি বললাম বুঝতে পারলি তো, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে রাখতেই হবে, ঠিক আছে? মাথায় থাকলো। এবার লাস্ট পড়বো কি, ওমেন ডিরেক্টর পড়বো, ব্যাস তাহলে শেষ হয়ে যাবে। ওমেন ডিরেক্টর, লাস্ট দেখ ওমেন ডিরেক্টর কি বলেছে,
তো ওমেন ডিরেক্টর তোমাকে রাখতেই হবে কোম্পানিতে। বলছে বলছে কি বেশ কিছু কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানি ক্ষেত্রে মিনিমাম একজন ওমেন ডিরেক্টর রাখা কম্পালসারি করে, ম্যান্ডেটরি করা হয়েছে ওমেন ডিরেক্টর রাখা, ঠিক আছে, নতুন যে নিয়ম এসছে, ঠিক আছে। তো এখানে দেখ ওমেন ডিরেক্টর প্রতিটা কোম্পানির ক্ষেত্রে একজন করে ওমেন ডিরেক্টর রাখতে হবে, নতুন যে আইন এসছে। তো কি বলছে, লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে তো ওমেন ডিরেক্টর রাখতেই হবে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এখানে তাই বলেছে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে তোমাকে ওমেন ডিরেক্টর রাখতেই হবে। এখানে ওরা বলেছে কিছু কিছু কোম্পানিতে ওমেন ডিরেক্টর রাখা কম্পালসারি করেছে, কি এক হচ্ছে লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে তোমাকে ওমেন ডিরেক্টর রাখতে হবে। এখন যে নিয়ম করেছে প্রতিটা কোম্পানিতে তোমার একজন করে ওমেন ডিরেক্টর রাখতে হবে, তার মধ্যে সেইগুলো কি লিস্টেড কোম্পানি, ওমেন ডিরেক্টর রাখতেই হবে। নেক্সট পয়েন্ট কি বলেছে, এভরি আদার পাবলিক কোম্পানি, এভরি আদার পাবলিক কোম্পানির মধ্যে কি কি হচ্ছে, যে সমস্ত কোম্পানির পেড আপ শেয়ার ক্যাপিটাল 100 কোটি বা তার বেশি হবে, আর সেল যদি 300 কোটি বা তার বেশি হয়, দুটোর মধ্যে একটা যদি অ্যাটলিস্ট একটা যদি ফুলফিল করে, তাহলে তোমাকে ওমেন ডিরেক্টর রাখতেই হচ্ছে। তো এখানে তোকে বলে দিয়েছে, তাহলে ব্যাস এইটুকুই। আবার বাকিটা আর একটু অল্প একটু বাকি থাকবে, পরের দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।